তো আজকে আমাদের কথা হলো যে ফাউন্ডেশন নিয়ে পড়াবো। ইনফ্যাক্ট দিস কুড বি ইয়োর ওয়ান অফ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট লেকচার ইন ইয়োর হোল সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্ট লাইফ হইতে পারে এটা। তো ফাউন্ডেশন হচ্ছে আমাদের মানে একটা বিল্ডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ সেটা হচ্ছে মাটির নিচে থাকে। তো মাটির নিচে যদি তোমার যদি মানে গরমিল হয় তাহলে কিন্তু উপরে যতই তুমি সুন্দর বানাও না কেন, নিচে যদি আমার প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটাই ফেল করবে। সো দ্যাটস ওয়াই আমাদের মানে বিল্ডিংটা কনস্ট্রাকশনও কিন্তু এমন শুরু হয়, ফাউন্ডেশন থেকে শুরু হয়। কনস্ট্রাকশন ফাউন্ডেশন থেকে তো উপরের দিকে যাওয়া শুরু করে। তো আমি যদি নিচে আমার প্রবলেম করে তাহলে কিন্তু কনস্ট্রাকশন কিন্তু আমি কিন্তু করতে পারবো না, থাকা তো দূরের কথা, কনস্ট্রাকশন করা সম্ভব হবে না। তো আমাদের ফাউন্ডেশনটা আমাদের কি খুব সুন্দর করে বানাতে হবে। আচ্ছা, আমাকে একজন বলো যে সুপার স্ট্রাকচার আর সাব স্ট্রাকচার পার্থক্য কি? স্যার, সুপারস্ট্রাকচার মাটির উপরের ভিজিবল অংশটুকু, আর সাবস্ট্রাকচার? সাবস্ট্রাকচার মাটির নিচে যা কিছু আছে তাহলে থাকে। ফাউন্ডেশন কি কি বলবো তুমি? সাবস্ট্রাকচারের অংশ। ওকে ঠিক আছে, কত রোল তোমার? 29। 29। ওকে ঠিক আছে, ওকে। তাহলে তোমার অলরেডি তাহলে তোমার আইডিয়া আছে হোয়াট ডু মিন বাই সুপার এন্ড সাব। ফাউন্ডেশন হচ্ছে আমাদের একটা সাব স্ট্রাকচার। তো এটা যদি তোমার চেহারা দেখাইতে বলে তোমাকে, তাই এখানে তোমার আগে থেকে রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে। এই যে একটা ফাউন্ডেশন আছে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে একটা কলাম, কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার জানি আমি। এটার নিচে দেখবো যে কি একটা ফ্ল্যাট একটা মেম্বার আছে, এটা হচ্ছে ফাউন্ডেশন। মাটিগুলা কই থাকে? মাটিগুলা কিন্তু এই চারিদিকে আছে, ফুল কাভার না। ধরো এখান থেকে শুরু হচ্ছে, সাপোজ এখান থেকে আমার গ্রাউন্ড লেভেল শুরু হয়েছে, তাহলে কিছু দূর কি আমার কলাম পর্যন্ত কাভার থাকবে, বাকিটুকু কি ফাউন্ডেশন পর্যন্ত কাভার থাকবে। তাহলে আমার এই চারিদিকে কিন্তু আমার মাটি আছে। এখন কথা হলো যে আমার কাজটা কি, এই যে ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশনের নিচে যে মাটিটা আছে সেই মাটিটার আমি যদি এই যে ফাউন্ডেশন নিচে যে মাটিটা আছে আমি যদি জাস্ট এটার উপর যদি কলামটা রাখি, তাহলে তুমি দেখো যে যে প্রেসারটা তৈরি হবে সে প্রেসারের ফর্মুলা হচ্ছে হলো পি ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। এখান দিয়ে আমার ফোর্স আসতেছে, আর এতটুকু হচ্ছে কলামের ছোট একটা এরিয়া। তাহলে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। এখন এত হিউজ প্রেসার আমার কিন্তু সয়েল নাও নিতে পারে। যদি নিতে না পারে তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সয়েলের মধ্যে ডাবা শুরু করবে। তোমার যেমন তোমার পা যেমন মাটির মধ্যে ডেবে যায়, মাটি মানে হচ্ছে আই মিন ওই যে ধরো বালির মধ্যে দেখো সিবেজ ডেবে যায়, কিছু কিন্তু ডেবে যায়, কিন্তু সেম থিং কিন্তু এখানে ঘটতে পারে, যে পুরোটা ডেবে যেতে পারে। এবং আমি তাহলে এটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, আমার করতে হবে যে প্রেশারটা কমাইতে হবে। ফোর্স তো আর কমানো যাবে না, এরিয়া বাড়ানো যাবে। তো এত ছোট কলাম না হয়ে, এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ, ঠিক আছে, বাই দ্য ওয়ে এটা প্ল্যান ভিউ, টপ ভিউ। এত ছোট কলাম না হয়ে আমি হিউজ একটা এরিয়া দিলাম, এই হিউজ এরিয়া, এখন কিন্তু এরিয়াটা অনেক হিউজ হয়ে গেল এখানে। এই এরিয়াটা বাড়ার কারণে আমার কিন্তু প্রেশারটা কি কমে যাচ্ছে। প্রেশার কমতে কমতে মাটি যতটুকু সহনীয় পর্যায়ে আসে, যতটুকু আমাদের কিন্তু প্রেশার কমাইতে হবে, আমি ততটুকু আমার এরিয়া বাড়াইতে হবে। সো হোয়াট এভার, মানে আমার প্রেশার যখন কমে গেল তখন মাটি হচ্ছে এখন এই প্রেশারটা এখন নিতে পারবে। তো এই কারণে কিন্তু আমাদের ফুটিংটা দেওয়া লাগে। তোমাকে লিখতে পারবে মানে ওয়াই উই নিড ফুটিং, তোমার জিজ্ঞেস করা হয় এক্সামে, আশা করি তোমার পারবা তাহলে। আচ্ছা, তাহলে যেহেতু বললাম যে এটা আমার খুবই ইম্পর্টেন্ট যে আমার এখানে এই যে ফাউন্ডেশনটা আমাদের প্রথম স্টেপটা যেন কারেক্ট পাই, তো প্রথম কাজটা হচ্ছে আমি কোন জায়গায় ফাউন্ডেশন বানাবো বা ফাউন্ডেশন কত গভীরে দিব সেটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আগে সবার আগে বুঝতে হবে যে আমার যে জায়গাটা আছে সেই জায়গার কন্ডিশনটা কি। তো কন্ডিশন মানে কি বলতেছি, ফার্স্ট অফ অল আমার জায়গার সারফেস লেভেলে কোন জায়গায় কি আছে। সাপোজ তোমার এখানে একটা গাছ আছে, ধরো তোমার এখানে একটা পুকুর আছে, তা ডেফিনেটলি তুমি যখন বিল্ডিং বানাবা, বিল্ডিং এর গাছের উপর দিয়ে বানাতে পারবে না, পুকুর দিয়ে বানাতে পারবে না।
বিল্ডিং তাহলে তোমার আপাতত কি এই জায়গায় তোমার লিমিটেড থাকতে হবে। আর তোমার যদি মনে হয় না তোমার বিল্ডিংটা তোমার আরো বড় করতে হবে, তাহলে তোমার এই পুকুরটা তোমার ভরাট করতে হবে, এই গাছগুলো তোমার কাটতে হবে। তো তুমি এই যে তুমি ডিসিশন নিচ্ছ তুমি যে ভরাট করবা বা গাছ কাটবা, তো এগুলার জন্য ডিসিশন নেওয়ার জন্য কি আমার তো আগে তো বুঝতে হবে যে এই জায়গায় কি আছে না আছে। সো আমার এটা হচ্ছে সারফেস লেভেলে আমি ইনফরমেশনটা নেওয়া, যে আমার সাইটে আমার কি অবস্থা না অবস্থা সেটা বোঝার জন্য আমার সারফেস লেভেলে আমার ইনফরমেশন নেওয়া লাগবে। তো এই সারফেস লেভেলটা করার জন্য আমার লাগবে হলো কি সার্ভিং লাগবে। তোমরা এটা অলরেডি ওয়ান ওয়ানে পড়ে আসছে সার্ভিং মানে কি। এই দেখো এখানে বলছে যে সারফেস এন্ড সাব সারফেস। আচ্ছা, তো সারফেসটার জন্য আমার লাগবে হলো সার্ভিং লাগবে। তো এখন টু তো তোমাদের মানে সার্ভিং প্র্যাকটিক্যাল হওয়ার কথা, আনফরচুনেটলি এটা হচ্ছে না কারণ ওই প্যান্ডেমিকের কারণে। ইনশাল্লাহ প্যান্ডেমিক খুলে দিলে হয়ে যাবে এটা। তো এটা গেল সারফেস, আর একটা হচ্ছে সাব সারফেস কন্ডিশন। আচ্ছা, তো সাব সারফেসে আমি দেখব যে আমার কতটুকু মাটি লেয়ার করা আছে এবং প্রতিটা লেয়ারে আমার কি অবস্থা। আচ্ছা, তো তোমাকে একটা এক্সাম্পল দেখাই যে লেয়ার মানে কি বলতেছি আমি। 200 এ কেন মনে আছে তারা। হ্যাঁ, এই দেখো এগুলো হচ্ছে মাটির লেয়ার, ঠিক আছে। এই যে এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার, ঠিক আছে। এই লেয়ার গুলা আমার হচ্ছে হলো বলছি সাব সারফেস কন্ডিশন, এখানে চারটা ফিগার দেওয়া আছে। তো আমি কেন এটা বললাম কারণটা হচ্ছে আমার শুরুতে কিন্তু খুবই নরম মাটি, এবং তুমি যতই বড় ফাউন্ডেশন দাও না কেন হইতে পারে কি এই এই লেভেলে এই শুরুর মাটিতে কিন্তু সেটা বহন করতে নাও পারে, যতই বড় ফাউন্ডেশন দাও না কেন। তো আমার কিন্তু এখন নিচে যেতে হবে। এটা আমি জানি যে শিওর যে নিচে কিন্তু আর একটু শক্ত মাটি। তো সাপোজ তুমি এই মাটিটা পাইলা, এই মাটিটা কিন্তু একটু শক্ত, তার মানে এখানে কিন্তু ফাউন্ডেশন একটু ছোট দিলে চলে। আর তোমার যদি মনে হয় না তুমি তুমি আরো কম ফাউন্ডেশন দেবা, হ্যাঁ, কারণ তুমি যত বড় ফাউন্ডেশন দেওয়া তোমার কিন্তু কনস্ট্রাকশন কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এটা এক কথা। সেকেন্ড কথা হচ্ছে তুমি তোমার একটা প্রপার্টি আছে, তুমি অন্যের প্রপার্টি কিন্তু বিল্ড করতে পারবা না। এটা এমনকি ফাউন্ডেশনও অন্যের প্রপার্টি, সাপোজ ফাউন্ডেশন তো বড় হয়ে গেল, তাহলে এটা কিন্তু অন্যের প্রপার্টি চলে গেছে, তুমি কিন্তু ইউ ক্যান ডু দ্যাট। তো তোমার কিন্তু এগুলা মাথায় রেখে আমার কিন্তু ফাউন্ডেশনে কিন্তু লিমিটেশন আছে। সো যত শক্ত মাটি হয় ফাউন্ডেশনের এই ফ্ল্যাট এরিয়াটা তত কম লাগে, তো আমার ধরো তত গভীরে গিয়ে ফাউন্ডেশন করতে পারি। কিন্তু গভীরে গেলে একটা অসুবিধা যে এই হাইটটা কিন্তু বাড়াইতে হবে, এই হাইটটা কিন্তু আমাকে বেড়ে আছে ফাউন্ডেশনের হাইটটা। তো এইসব চিন্তা ভাবনা করে মানে মানে আমি একটা ব্যালেন্স লাগবে যে আমি কি কত হাইটে দিব বা কত গভীরে দিচ্ছি। তো এইটা জানানো সবার আগে আমার কিন্তু এই তথ্যগুলা জানা লাগবে, যে আমার কোন লেয়ারে কিরকম সয়েল আছে, কোনটা স্ট্রং, এটা স্ট্রেংথ কেমন, এটা দুর্বলতা কি, এগুলো আমার জানা লাগবে। ডেফিনেটলি উপরে সয়েলটা হচ্ছে আমাদের অর্গানিক সয়েল, এখানে কিন্তু যেমন কোনো বিল্ডিং করা সম্ভব না। অর্গানিক সয়েল হচ্ছে হলো মানে এগ্রিকালচারাল কালার জন্য ভালো, বাংলাদেশ পলিমাটির দেশ বলি, এই পলিমাটিটা হচ্ছে উপরে থাকে। তো এখানে তোমার ধরো যে গাছপালা ভালো জন্মায় কিন্তু এখানে কিন্তু বিল্ডিং করা যায় না। আবার যদি তোমার মাটিটা শক্ত হয় তাহলে বিল্ডিং করতে ভালো কিন্তু গাছপালা জন্মায় না, ঠিক আছে। তো এটা একটা মানে একটা কন্ট্রাডিকশন আছে এখানে। তাহলে তোমার দুইটা চুজ চুজ করতে হবে, আইদার গাছপালা অথবা তোমার বিল্ডিং তোমার চুজ করতে হবে। আচ্ছা, তো আমি যখন আমার একটা লেয়ার পেয়ে যে আছে, ঠিক আছে, এখানে আমি ফাউন্ডেশন বানাবো, তারপর থেকে আমি ডিজাইন করতে পারবো, ঠিক আছে, এই ফাউন্ডেশন এই লেভেলে হবে, এত লম্বা হবে, এত বড় হবে। তো এই তথ্যটা পাওয়ার জন্য আগে আমার হচ্ছে হলো এই প্রতিটা লেয়ারের আমার হচ্ছে সয়েলের তথ্য লাগবে। তো আমি এই যে তথ্যগুলা বললাম এই তথ্যগুলা পুরো প্রসেসটা যে কিভাবে তুমি তথ্যটা নিবা, এই প্রসেসটার নাম হচ্ছে হলো সাইট এক্সপ্লোরেশন। তার মানে ছোট কথায় মানে এখানে যা বলছে এটা ছোট কথায় এটা বোঝাচ্ছে, ইট ইজ refers to the এত এত স্টাডি। এই স্টাডি করে আমরা বুঝতে যে আমাদের সারফেস এবং সারফেসে কি অবস্থা সয়েলের সেটা আমরা বুঝতেছি। তারপর এখানে বলা আছে এক্স্যাক্টলি আমি কি কি নির্ণয় করব।
সয়েলের ক্যাপাসিটি কত, মানে এটা হচ্ছে আমার সয়েল কতটুকু লোড নিতে পারে। ঠিক আছে, আমাদের কিরকম ফাউন্ডেশন আমাদের লাগবে, ডেপথ অফ ফাউন্ডেশন। ডেপথ মানে হচ্ছে তোমার সারফেস থেকে কত গভীরে আমি গিয়ে তারপর আমি ফাউন্ডেশন দিব। তো এই মেম্বারটা তো আমাকে ডিজাইন করা লাগবে। এটা ফাউন্ডেশনের পার্ট হতে পারে বা এটা আলাদা একটা কলাম হইতে পারে, যেটা তো আমার ডিজাইন করতে হবে। তো এই জায়গাটাও কিন্তু আমার হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন, এতটুকু এটা হচ্ছে আমার ডেপথ অফ ফাউন্ডেশন। তারপরে প্রেডিকশন অফ সেটেলমেন্ট। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে আমি যেটা বললাম যে একটা বিল্ডিং তুমি বানাইলা, কিছুটা ডাববে, ফুল ডাববে না, আমাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে। তো এই সহনীয় পর্যায়ে হচ্ছে 1 ইঞ্চি। বিল্ডিং বানানোর পর কনস্ট্রাকশন করার পর ম্যাক্সিমাম হচ্ছে অ্যালাউবল হচ্ছে 1 ইঞ্চি। এটা তোমাদের জিওটেক ক্লাসে তোমার 3 আরো ভালো বুঝতে পারবা। তো যদি আমার এর চেয়ে আমার যদি কম হয় তাহলে ভালো, এর চেয়ে যদি আমার বেশি সেটেলমেন্ট হয় তাহলে কিন্তু ভালো না। ঠিক আছে, এখন শক্ত মাটিতে কিন্তু সেটেলমেন্ট কম হবে, নরম মাটিতে সেটেলমেন্ট বেশি হবে। তো এটা আমার দেখার জন্য যে কোন মাটিতে কিরকম সেটেলমেন্ট, সেটা আমি এই সেটা আমার এখান থেকে বের করা সম্ভব। লোকেটিং দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল। তোমার জানো যে মাটির কিছু দূর পরে কিন্তু একটা পানির লেভেল আছে, যেখান থেকে তোমার যে কলের পানি, নলকূপের পানি যেখান থেকে তোমার পাও। এখন যদি আমার ফাউন্ডেশন এই জায়গায় থাকে তাহলে সমস্যা হইলো পানি তখন ফাউন্ডেশনে ঢোকার চেষ্টা করবে। স্পেশালি সমস্যা হয় যদি আমার এই পুরো জায়গাটা একটা বেসমেন্ট হয়। ধরো যে গাড়ি পার্কিং, আসন এলাকা গাড়ি পার্কিং এর মতো বিশাল একটা ফাউন্ডেশন দিয়ে রাখছে, এখানে গাড়ি পার্কিং দিয়ে রাখছে। তোমার এই পার্কিং লেভেলটা, এই লেভেলটা যদি আমার পানির লেভেলের নিচে হয় তাহলে কিন্তু পানি ঢোকার চান্স আছে। সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। আইদার তুমি যেটা করতে হবে, যেটা আমার ডিজাইন করা অবস্থায়, কনস্ট্রাকশন অবস্থায় পানির লেভেলের উপরে বানাতে হবে, মানে পানি পৌঁছানোর আগে বানাতে হবে। অথবা তোমার যদি এটা পসিবল না হয় তাহলে আমার এখানে পাম্পিং মেশিন রাখতে হবে, যে ধরো যে কিছুক্ষণ পর পর এখানে পাম্পিং করতে হবে, এটা এক্সট্রা কস্ট। সেই জন্য আমার কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলটা বের করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইসব জিনিসপত্রগুলো আমার এই এক্সপ্লোরেশন থেকে আমার উঠে আসবে, হোয়াট উই আর ডুইং, হোয়াই উই আর ডুইং। আচ্ছা, এখন তাহলে এটা আমি কিভাবে করতেছি? তো সেগুলো হচ্ছে মেথডস অফ সাইট এক্সপ্লোরেশন। তো সবার আগে বলা আছে টেস্ট পিট নিয়ে। তো টেস্ট পিট এখানে সংজ্ঞা বলা আছে যে একটা গর্ত তৈরি করা হয়েছে, যেটা একটা বড় গর্ত হবে, এখানে আমার মানুষ ঢুকতে পারবে। এই যেমন দেখো এখানে একজন মানুষ কিন্তু এখানে কিন্তু ঢুকতে পারছে টেস্ট পিটের মধ্যে। যেমন হচ্ছে এই গর্তটা হাত দিয়ে করতে পারো, আবার এক্সকাভেটর মেশিন দিয়ে করতে পারো, হোয়াট এভার। বড় করবা, এখানে ল্যাডার দিয়ে করবা, এখান থেকে তুমি সাপোজ স্যাম্পল নিলা, এই তুমি সাপোজ স্টাডি করলা, বা এখান থেকে স্যাম্পল নিয়ে, স্যাম্পল কিসে নিবা, স্যাম্পল নিচ্ছ যে একটা সিলিন্ড্রিক্যাল একটা কি বলে একটা বটল আছে, তার কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল জার, আচারের জার গুলো যেমন এরকম বড় বড় সিলিন্ড্রিক্যাল জার আছে, এখানে ভরে আমাদের মাটির স্যাম্পল ঢুকায়। মাটির স্যাম্পল ঢুকায় কিছু কিছু টেস্ট আমাদের এই ফিল্ডের মধ্যে করা সম্ভব, আবার কিছু কিছু টেস্ট আমাদের ল্যাবে গিয়ে করতে হবে। তো এই টেস্ট থেকে আমাদের এই এই মাটিটার যে প্রপার্টি সেটা আমরা নির্ণয় করতে পারি, এটি প্রপার্টিকে ভালো না খারাপ। তো এগুলো আমাদের পরে আগে আগে স্যাম্পল নিতে হবে। তো সেই স্যাম্পল গুলো আমরা টেস্ট পিট থেকে আমরা নেওয়া সম্ভব, পসিবল। এখন টেস্ট পিটের সুবিধা হচ্ছে যে এটা মানে মানে দেখতে পাচ্ছ কনসেপ্টটা হলো খুবই ইজি। এখানে তেমন কোনো পিট বানাইতে তেমন কোনো স্পেশাল ইকুইপমেন্ট লাগে না, এবং মানুষ কিন্তু ঢুকতে পারতেছে। কিন্তু এইটার অসুবিধা আছে। আচ্ছা, এটা অসুবিধাগুলো আমি বলি। আমি এখানে আছে নাকি দেখি একটু। আমি কিছু ইউটিউব থেকে ভিডিও নামিয়েছে, আমি ভিডিও লিঙ্ক গুলো ইনশাল্লাহ তোমাদের আমি দিয়ে দেবো। তো এখানে উনি সাইট এক্সপ্লোরেশন নিয়ে বলছে, এটা এটা হিন্দিতে, কিন্তু মোটামুটি ইয়া বলা আছে, ইংলিশে বলা আছে পিছনে ইয়াগুলা। এগুলো তোমার ধরো এক্সট্রা ইনফরমেশন ইয়া করার জন্য দেখতে পারো। দেখি এখানে কি করতেছে। না, টেস্ট কিটের কথাটা এখানে বলা ছবি নাই এখানে।
ছবি নাই এখানে। ঠিক আছে, আরেকটা কোথাও আছে ফিলিং স্যাম্পলিং। আচ্ছা, তোমাকে আমি এমনি মুখে এমনি বলতে হবে। আচ্ছা, ধরো এ- উম, ধরো এটা আমার প্ল্যান এরিয়া, ঠিক আছে, প্ল্যান উপর দিয়ে লিখতেছে আমি, বিশাল একটা এরিয়া আছে। আমি চিন্তা করলাম যে আমি এখানে একটা টেস্ট ফিট করবো। তো আমি এরিয়াটা মার্ক করে এখন হচ্ছে হলো 3-4 জন লোকের ডাকলাম যে ভাই তুমি এসে কোদাল দিয়ে, ওয়ার্কারে ডাকলাম, লেবারে ডাকা, লেবারের কাম হচ্ছে হলো এটা এটা হলো ডিগ করা। হ্যাঁ, এটা যদি বেশি বড় ইয়া হয় তাহলে আমার হচ্ছে হলো লোকরে ডাকতে হবে। লোক মানে লোক না, আই মিন হচ্ছে মেশিন রাখতে হবে, এক্সকাভেটর রাখতে হবে। তো এক্সকাভেটর দিয়ে হচ্ছে ডিগ করতে হবে। আর এটা কিন্তু খুবই সময় সময় সাপেক্ষ ব্যাপার, মানে এক্সট্রিমলি টাইম কনজিউমিং। এবং এটা হচ্ছে হলো অনেক, মানে যদি আমার লো ডেপথ হয় তাহলে সুবিধা হয়, যদি আমার ডেপথ বেড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, এখানে কিছু ছবি দেওয়া আছে তোমাদের এখানে, যে টেস্ট ফিট দেখতে কেমন। হ্যাঁ, এই ছবি দেওয়া আছে। তো এই দেখো এটা কিন্তু এক্সকাভেটর, ঠিক আছে। তো হিউজ টাইম লাগে। এখন আমার এই জায়গাটা দেখো যে সুন্দর করে ব্রেসিং দিয়ে রাখছে। ব্রেসিং এর কাজটা হচ্ছে আমার এই ওয়ালটার জন্য ধসে না পড়ে। তোমরা মনে হয় পরিচিত আছো ভূমিধস নিয়ে। এই রাঙামাটি, তারপরে দেখা যায় চট্টগ্রাম পাহাড়ে হঠাৎ করে ধসে পড়ে, এটা কেন ধসে পড়ে কেউ বলতে পারবো আমাকে? হঠাৎ করে ধসে পড়ে মাটি, কেন পড়ে এটা? স্যার মাটি স্যার বৃষ্টির পানিতে স্যার ধুয়ে স্যার পড়ে যাবে। বৃষ্টি পানি আছে, বৃষ্টি না গেছে, বৃষ্টি তো সারা জীবন ধরে হচ্ছিল, বৃষ্টি তো 200 বছর আগে তো হয়েছে, 200 বছর আগে তো পাহাড় ধস ছিল না। রিসেন্টলি কি হইতেছে আমাদের? স্যার গাছপালা স্যার শিকড় না থাকার কারণে এর জন্য স্যার। স্যার বাড়ি ঘর তৈরি করতেছে স্যার পাহাড়ে স্যার। আচ্ছা ঠিক আছে, বাড়িঘর তৈরি করতেছে, মানে ওর চেয়ে একটু হ্যাঁ ইয়ে কথা হলো, হ্যাঁ যে বছর সাপোর্ট না গাছপালা থাকলে শিকড়। তখন পড়ে যায়। স্যার গাছ কেটে ফেলতেছে যার কারণে স্যার মাটি সাপোর্ট হারিয়ে ফেলতেছে। এক্স্যাক্টলি, এর একটা কথা। আর একটা সেকেন্ড কথা হচ্ছে মাটি কিন্তু কেটে কিন্তু ব্যবসা করা হয়। অনেক অনেক পাহাড়ের মাটি দেখবা যে থাপ করে কাটা ফেলাইছে, এটা লোকের নিয়ে গেছে বেচার জন্য। ও হয় মাটি মাটি ব্যবসা করার জন্য, অথবা এখানে আমার কোনো প্রেশাস ম্যাটেরিয়াল আছে, হইতে পারে কপার বা জিঙ্ক বা হোয়াট এভার কিছু একটা আছে, ব্যবসা করতেছে। সমস্যা হলো এখন তুমি মাটিটা কিভাবে রেখে দিচ্ছ, কিভাবে এই জিনিসটা এখন পড়ে যাওয়ার চান্স আছে। একটা মাটির ন্যাচারাল শেপ হচ্ছে এরকম, মানে মাউন্টেনের। তুমি এখান থেকে দূর কেটে ফেলছো, তাহলে এখন এরকম হয়ে গেলো, তো তোমাকে মনে হয় এভাবে থাকবে সারা জীবন? থাকবে না তো, এদিকে পড়ে যাবে, পড়ে গিয়ে আবার এরকম হয়ে যাবে। তার মানে কি, এই যে ধস হয়ে গেল। আবার দেখো এই যে মাটিটা আছে বা এখানে যে মাটিটা আছে, এখান থেকে তো মাটিটা চাপ দিচ্ছে এখানে, এই ওয়ালে চাপ দিচ্ছে। এখন কথা হলো এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। যখন ফাঁকা ছিল না তখন কথা ছিল কি, এই সয়েলটা এখানে চাপ দিত, এই আবার এই পাশে সয়েলটা এখানে চাপ দিত, দুইটা চাপ সমান ছিল। আর তুমি এই জায়গাটা ফাঁকা করে ফেলছো, তাহলে কি ফাঁকা, তাহলে তো এই দিকের চাপটা তো আর নাই, আর তাহলে এই দিকে চাপটা আছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে তো বুঝতে পারছো যে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার কারণে জাস্ট এই দিক দিয়ে প্রেশার আসতেছে। এই কারণে জিনিসটা ধসে পড়ার চান্স আছে, কিন্তু ধসে পড়ে জিনিসটা আবার এরকম ফ্ল্যাট হয়ে যাবে। সো আমার আমার এই যেন ধসে না পড়ে, সেই জন্য হচ্ছে আমাদের ধরো যে এখানে সুন্দর করে এখানে আটকে রাখছে এই যে কাঠের ইয়াটাতে। তো এইটা আমাদের স্পেশালি করতে হলো ক্লে সয়েলে করতে হয়। ক্লে সয়েলে ব্রেসিং দিতে হয়, যেটা তোমার ম্যানুয়ালে বলা আছে। আর যদি আমার স্যান্ডি সয়েল হয়, ব্রেসিং না দিলেও চলে, কিন্তু তোমার এরকম স্লোপ করতে হয়। মানে আমি এরকম হুবহু খাড়া না দিয়ে আমি এরকম একটু স্লোপ করে দিলাম। আচ্ছা, তো এই কথাটা তোমার এই ম্যানুয়ালে এই জায়গায় বলা আছে, কোয়েশ্চেনলেস সয়েল, শার্পলি স্লোপ, এটা কারণটাকে যাতে করে আমাদের এই শেপটা যেন মেইনটেইন থাকে, মোট কথা মেইনটেইন থাকে, ধসে যেন না পড়ে। এখন এইটার একটা হাইট লিমিট আছে, বছর 3 মিটার। 3 মিটার না, মানে মোটামুটি হ্যাঁ 3 মিটার, এই দেখো লেখা আছে। এখন তোমার ফাউন্ডেশন যদি আমার 3 মিটারের মধ্যে হয় তাহলে ওকে। আর যদি দেখো না 3 মিটারও এই মাটিটা সাপোর্ট করতে পারতেছে না, তার মানে আমার আরো গভীরে যেতে হবে, ফাউন্ডেশন করতে হবে। আরো গভীরে ফাউন্ডেশন করা মানে হচ্ছে আমার আরো গভীরে মাটিটাকে আমার স্টাডি করতে হবে।
তখন স্টাডি করতে গেলে এইসব ওপেন পিট আর কাজ করে না। আর তুমি যত ইয়া করবা, উঁচু করবা গর্তগুলা, ততই তোমার কিন্তু চান্স থাকে এখান থেকে মাটি পড়ার জন্য, মাটি পড়ে যাওয়ার চান্স থাকে। পড়ে গেলে কিন্তু ডিশটা কিন্তু আবার ফিল হয়ে যাবে, ফিল আপ হতে তো গর্ত তো থাকলো না। তার মানে হচ্ছে আমার এই যে ওপেন পিটটা এটা মাত্র 3 মিটার পর্যন্ত কাজ করে, কিন্তু এরপরে যেটা আমাদের ভূমিধসের চান্স আছে, মানে মাটি পড়ে যাওয়ার চান্স আছে, সেই কারণে আমার কিন্তু আর 3 মিটার ইয়া করা মানে এরপরে হচ্ছে হলো অন্য একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। তো অন্য মেথড গুলো হচ্ছে আমাদের বোরিং করা। এখন আর টেস্ট পিট নেই, এখন বোরিং। তো বোরিং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে আমি এখন আর এত বিশাল একটা গর্ত মানে বড় একটা এরিয়া নিয়ে গর্ত করবো না, আমি এখন একটা ছোট এরিয়া নিয়ে গর্ত করবো, এতটুকু এরিয়া নিয়ে, ঠিক আছে, এতটুকু এরিয়া নিয়ে। তো এই এরিয়ার মধ্যে গর্ত করে এখন আমার কথা হলো যে যত গভীরে যাওয়া সম্ভব, এতটুকু গভীর করতে হইব নাকি এতটুকু গভীর, এটা হচ্ছে আমাদের এই বিভিন্ন মেথড দিয়ে আমার মানে গভীরতা আরো বাড়বে। কিন্তু মোটামুটি এই উপরে ওপেনিংটা সেম, ছোট্ট একটা চিকন একটা ওপেনিং করব, জাস্ট এনাফ যে স্যাম্পলটা স্যাম্পলার, মানে এই যে যে মানে ধরো জারের মধ্যে আমি হচ্ছে মাটিটা আমি ঢুকাবো, এটা টেকনিক্যাল নাম হচ্ছে স্যাম্পলার। তো এই স্যাম্পলারটা জাস্ট ঢোকার জন্য যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গায় আমি গর্ত করে স্যাম্পলার মেশিন দিয়ে আমি হচ্ছে স্যাম্পলার ঢুকাবো, স্যাম্পলার দিয়ে মাটি টানবো, মাটি টাইনা মাটিটা আমার উপরে উঠে চলে যাবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে হলো এই বোরিং এর কাজ। তো প্রথমে বলতে হলো আমরা অগার বোরিং করি। আচ্ছা, তো এই কথাটা মানে কি এখানে আহ দেখাচ্ছে এখানে, এটা ভালো দেখি, এটা এই ধরো একটা ট্রাক, ধরো ক্রেন নিয়ে আসছে একটা, হ্যাঁ, সুন্দর করে এটা উপরে উঠে এলো। এখন এখানে আমার একটা ড্রিলিং মেশিন আছে, এই ড্রিল দিয়ে কাম হচ্ছে মাটি গর্ত করার জন্য ড্রিলের কাজ। তো উনি এখন দেখি এখন ড্রিল করতে থাকবে এটা। আচ্ছা, তো এটার সাথে হচ্ছে হলো এই যে এখন এটা হচ্ছে কাটার। কাটার মানে কি, যেটা দেয় মাটি কাটবো আমি, এটার নাম হচ্ছে হলো কাটার বলতেছে আর কি। তো এই কাটারের অপর নাম হচ্ছে অগার। এখানে কাটারে কিছু আমাদের স্যাম্পল দেওয়া আছে। ধরো এটা একটু বড় কাটার বা কাটিং বিটটা এখানে একটু বড়, কাটিং বিটটা যেটা মাটি কাটবে, তো এটা হচ্ছে ধরো সাপোজ সফট সয়েলে। আর একটু হার্ড সয়েল হইলে ধরো সাপোজ এই কাটারটা ইউজ করা যেতে পারে। হোয়াট এভার আমাদের এখানে ছিল কাটার ইউজ করতেছে এখানে। কাটিং করার সময় মাটিগুলো হচ্ছে এই জায়গায় জমা পড়বে, এই জায়গাগুলো, ঠিক আছে। তো এই জায়গায় জমা পড়লে তাহলে জিনিসটা আমার মাটিটা তুলে আনতে সুবিধা হবে। দেখো ওনারা কি করে, দেখো একটু কাটিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে এটা বলা নাই, আমি একটা এড দেখাই ধরো। আচ্ছা, এখান থেকে বোঝা যাবে, এখান থেকে একটু আইডিয়া নেওয়া যাবে। এই দেখো, দেখছো এই যে এটা হচ্ছে কাটা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমাদের এখানে তো মাটিটা মানে কাটিং করার সময় মাটিগুলো এখানে জমা হচ্ছে, জমা হওয়ার পর মাটিগুলো এখানে ফেলা দিচ্ছে। উনি দেখো যে কি করতেছে, এই একটা গর্ত করছে, এটা কিন্তু মানুষ ঢোকার জন্য, এটা স্যাম্পলটা ইয়া করার জন্য। তো এই গর্তের মধ্যে দিয়ে সে হচ্ছে কাটিং করবে। তো, ঘুরতেছে, কাটিং হচ্ছে, ঘুরতেছে, এটা পুরো। তারপর যেটা হচ্ছে দেখো আস্তে আস্তে নিজে নামতেছে, তার মানে আস্তে আস্তে মাটি কিন্তু আরো গর্ত হচ্ছে। তো গর্ত হইতে হইতে আচ্ছা, এখন হচ্ছে হলো দেখো জিনিসটা
আচ্ছা ঠিক আছে, আর একটু কাটাকাটি করতেছে এখানে। এই দেখছো যে এই জায়গাগুলোতে কিন্তু মাটি জমা হচ্ছে, জমা হওয়ার পর সে এখন মাটিটা সে যা গর্ত করতো সেটা ফেলাই দেবে। এখন সে হচ্ছে আরো গভীর করবে, এভাবে গর্ত করতে সে গর্ত করতে থাকবে। তো এটার নাম হচ্ছে অগার বলতেছে, এটার নাম হচ্ছে অগার। আচ্ছা, তো আমি অগার দিয়ে হোল করতে পারি, কিন্তু এই হোলটা সারা জীবন ধরে টিকবে না কিন্তু। আচ্ছা, তো এইটা আমার টিকানোর জন্য এই চারিদিকে একটা কেসিং দিয়ে রাখতে পারি, তাহলে আমার হোলটা আরো বেশি দিন টিকবে, বেশিক্ষণ ধরে টিকবে। আচ্ছা, তো এটা আমি আর একটু ভালো মতো বোঝানোর জন্য আবার আগের ভিডিওতে ফিরে যাচ্ছি আমি। এই দেখো, এখন আমি এখানে ব্যাক করলাম, ঠিক আছে, যে আমি এখানে বললাম যে এখানে তোমার একটা কাটার এখানে দিয়ে দেওয়া হবে, সেই কাটার দিয়ে আমার হচ্ছে এখানে গর্ত করা হচ্ছে। আহ, তো কাটার দিয়ে দেওয়া গর্ত করতেছে। আচ্ছা, গর্ত করলো, ধরো আমার এখন এই লেভেলে একটা স্যাম্পল লাগবে, তাহলে যেটা করব, কাটারটা আমি সরাই ফেলবো আপনার। আচ্ছা, এই দেখো কাটারটা আমি এখন সরাই ফেলবো, ঠিক আছে, এটা আমি সরাই ফেলবো। সরাই ফেলে আমি এখানে এখন স্যাম্পলার লাগাই, এই যে স্যাম্পলার লাগাইছি। স্যাম্পলার লাগানোর পর আমি এখন ওই যে যে লেভেল পর্যন্ত কাটছি সেখানে গিয়ে আমি একটা মাটির স্যাম্পল দিই। আচ্ছা, এখান থেকে মাটি নিয়ে তারপর হচ্ছিল আমার যেরকম টেস্টিং করা লাগে সেই টেস্টিং গুলো হচ্ছে আমি করবো, ঠিক আছে। তাহলে সাপোজ এই লেভেল থেকে আমি স্যাম্পল দিলাম। এখন ধরো আমি চাচ্ছি যে আমি জাস্ট এই লেভেলটা এনাফ না, আমি চাচ্ছি যে নিচের লেভেল থেকেও আমার আরেকটা স্যাম্পল লাগবে। তাহলে তুমি উপরের লেভেলে স্যাম্পল নেওয়ার পর তুমি আবার কাটিং কন্টিনিউ করবা, এই যে আবার কাটিং করতেছি। এখন আমি পরের লেভেলে চলে গেলাম, আবার তুমি স্যাম্পল নিবা, এই যে এই স্যাম্পল নিলাম, ঠিক আছে। এভাবে তখন তোমার যত ইচ্ছা সম্ভব, মানে যতগুলো তোমার লাগে, যত গভীর পর্যন্ত তোমার লাগে তুমি নিবা এটা। ধরো আমার এখানে কাজ শেষ, তারপর আমি সামনে আগে এখানে কাজ করবো। আচ্ছা, তার একটু ব্যাক করে দাঁড়াও। ধরো তোমার এখানে কাজ শেষ, এখানে পুরো কাজ শেষ হলে আমি সামনে আগে এখানে নিব। আর যতগুলো জায়গা আমার নেওয়া লাগে, ধরো ইঞ্জিনিয়ার যতটুকু বলে আমি সব বা যেখানে লাগে আমি সেখানে আমি তাহলে আমি টেস্টিং করা সম্ভব। আচ্ছা, তো স্যাম্পল নেওয়ার পর আমি চিন্তা করে দেখো একটা সমস্যা হইতে পারে, দেখো কি সমস্যা, দেখো স্পেশালি যদি আমি গর্তটা বেশি গভীর করার চেষ্টা করি। এই দেখছো, যেহেতু আমার এখান থেকে চাপ দিচ্ছে, এখান থেকে চাপ দিচ্ছে মাটিটা, এই যে এখান থেকে চাপ দিচ্ছে, তাহলে এটা কিন্তু ফিল আপ করার চান্স থাকে, ফিল আপ কিন্তু হয়ে গেছে। তা আমি গর্ত করব, আবার ফিল আপ হয়ে যাবে, তাহলে তো আমার তো আবার ডাবল কষ্ট হচ্ছে। মানে বেশি গভীরে যেতে গেলে দেখা গেলো কি আমার কিন্তু আবার ফিল আপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডাবল কষ্ট হচ্ছে আমার। পরে আবার কিন্তু এই পুরো জিনিসটা আবার গর্ত করে আবার নিচে যেতে হবে, তাহলে এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা এটা হচ্ছে তোমার প্রথমটা প্রবলেম, অগারা প্রবলেম। এই প্রবলেমটা দূর করতে হলে কি করতে হবে, আমার সেচ দিয়ে রাখতে হবে ওই জায়গাটা। দেখো কি করে এখন, এইটা আছে, এটা দিয়ে আমি ঠেস দিব মাটিটাকে, আর এই কাটারটা হচ্ছে এই ভিতরে থাকবে।
দেখো কি করতেছে, কাটিং করতেছে। এই যে জাস্ট মাঝখানের কাটারটা তুলে ফেলে, কিন্তু এই যে সাইডের যে ইয়ারটা, এটাকে আমি বলছি শেল বলতেছি। এই শেলটা কিন্তু আমি কিন্তু ভিতরে কিন্তু আমি রয়ে গেল, কারণ আমার শেলটা না থাকলে মাটি কিন্তু ভিতরে ঢুকে যাবে। তো এই মেথডটার নাম হচ্ছে হলো সেকেন্ড ওয়ানটা, যে আমার শেল এন্ড অগার। প্রথমটা হচ্ছে জাস্ট অগার, আমি কোনো শেল ইউজ করি নাই, আমি ঠ্যাস কোনো দিই নাই। কিন্তু এটা ধরো বেশি বেশি গভীর করা যায় না, আর একটু গভীর করতে হলে আমার শেল ইউজ করতে হবে, ঠিক আছে, শেল এন্ড অগার। তো সেইটা তোমাদের ভিডিও তো যেমন আছে, সাপোজ আরেকটা ভিডিও, ওই আগের ভিডিও যদি দেখাই আমি, এই দেখো, এটা হচ্ছে আমার শেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার অগার। তাহলে শেলের কাজটা হচ্ছে আমার মাটিটা গর্তের জন্য, আমার জন্য শেপ যেন আমার মেনটেন হয়, এই জন্য আমার এখানে শেল ইউজ করা লাগবে। আচ্ছা, তো এরপর হলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে আমাদের মেন ফোকাস হবে, এই এই বোরিং এর মধ্যে মেন ফোকাস 3 নাম্বারটা হবে। কারণটা হচ্ছে 3 নাম্বারটা বাংলাদেশে ইউজ করা হয় সবচেয়ে বেশি, সবচেয়ে কমন হচ্ছে বাংলাদেশের ওয়াশ বোরিংটা। তো এই কনসেপ্টটা হচ্ছে যে সাপোজ এই কাজটা হচ্ছে খুব স্লো, অগার আর শেল হচ্ছে স্লো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি একটু কাজটা একটু ফাস্ট করতে। আমি যেটা করতে পারি, এখানে কনসেপ্টটা হচ্ছে মাটি তো কাটবই আমি, ধরো এই কাটার দিয়ে মাটি কাটতেছি আমি। মাটি কাটাটা আরো সহজ করার জন্য আমি এটাকে এট দ্য সেম টাইম পানিতে ভিজাবো। তোমার জানো তো ভিজা মাটি কিন্তু নরম মাটি হয়, ভিজা মাটি কাটতে কিন্তু সোজা। তো আমার কাজটা সহজ করার জন্য এ আর বি তে কিন্তু পানি দিই নাই, কিন্তু সি তে কিন্তু আমি সহজ করার জন্য পানি প্লাস কাটিং দুইটা আমার একত্রে সমান তালে চলতে। দিস ইজ কল্ড ওয়াশ বোরিং। তো এইটার প্রসিডিওরটা এখানে আছে, এইটা হচ্ছে তোমাকে আমি বুঝায় বলতেছি আমি। তো আগে এই ফিগারের মধ্যে আছে, ফিগারটা বুঝাবো আমি। ফিগারের এই কনসেপ্টটা দেখো একটু এখানে, মানে আগে ইনিশিয়াল কনসেপ্টটা দেখো। এটা হচ্ছে আমার কাটার, ঠিক আছে। এই কাটারের কামটা কি, মাটি আমার এখান থেকে মাটি কাট করবে। এখন এই কাটারের ভিতরে একটু ভিতরে এই কাটারের ভিতরে গ্যাপ আছে। তো এই গ্যাপ দিয়ে পানি আসে, পানি আকর্ষণ। এই পানিটা এখানে পানিও টাচ করতেছে, কাটিংও হচ্ছে, দুইটা আমার সমান্তরালে চলবে। পানি যেহেতু আমার মাটিকে নরম করতেছে, তাহলে আমার কাটিংটা আরো ইজি হচ্ছে। আচ্ছা, এখন তোমাকে একটু জুম আউট করে দেখায় যে পানিটা কিভাবে আসতেছে। এই একটা পাইপ, এই পাইপ দিয়ে পানি আসছে, এই যে এবার আসছে, ঠিক আছে, আসে। এই কাটারের ভিতরে পাইপ, মানে ধরো ধরো গ্যাপ আছে একটা, গর্ত দিয়ে ধরো পাইপ পাইপ ঢুকাইলো, ঢুকাই ইয়ে করলো। এমন কথা হচ্ছে যে যখন আমার এই জায়গায় আসবে, এখান থেকে পানি বের হয়ে গেলো কাটার এখান দিয়ে, তখন হচ্ছে হলো কাটিং হচ্ছে, আর হচ্ছে আমার এখানে হচ্ছে মাটিটা নরম হচ্ছে। তো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল কনসেপ্ট। আরো কনসেপ্ট আছে। ওয়ান্স তুমি তুমি কেটে ফেলছো, এরপর কাজটা কি হবে, জিনিসটা হচ্ছে আমার এখান দিয়ে পানির চাপটা আসতেছে। তো এই উপর থেকে চাপ দেওয়ার কারণে পানি এখানে আসার পর, মাটির সাথে মেশার পর, পানি আর মাটির একটা কাদালো একটা ধরো একটা মিক্সচার তৈরি হলো, মাটি একটা মিক্সচার। সেই মিক্সচারটা তোমার পাশের সাইড দিয়ে উঠে চলে যাবে। তার মানে আমি দেখাচ্ছি আমি, এই যে এই যে এই সাইড দিয়ে, এক্স্যাক্টলি এই সাইড দিয়ে আরো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সাইড দিয়ে উঠে চলে যাবে। এই দেখো, উঠে কই যাবে, উঠে আমার তোমার এখানে সুন্দর করে অ্যারো অ্যারো দেওয়া আছে। এই দুইটা জিনিস, আহ, এই জিনিস তোমার অ্যাকচুয়ালি আলটিমেটলি এখান দিয়ে চলে গেল।
এখানের মধ্যে আমার কি আছে, এখানের মধ্যে আমার আছে হলো মাড প্লাস হচ্ছে ওয়াটার। তাহলে আমার কতটা আছে, আমি ইনপুট দিছি হচ্ছে ওয়াটার, নীলটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, লালটা হচ্ছে আমার মাড প্লাস ওয়াটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক প্রসেস যে কিভাবে আমি মাটিটা আমি সরাই নিচ্ছি আমি। তো এখন তোমার যদি অফুরন্ত পানি থাকে, তাহলে যেটা করতে পারো যে কন্টিনিউয়াস একটা পানি সাপ্লাই দিয়ে রাখলা অন্য একটা ফ্রেশ ওয়াটার, আর মাটিটা আমার এখানে থাকতো। আর আর মানে মানে বাজে পানিটা তুমি ফেলাই দিলা বাবা। আর যদি তুমি যদি একটা প্র্যাকটিক্যাল মানুষ হও, এবং যেহেতু বাংলাদেশ গরিব দেশ, আমাদের এখানে তো এত ফ্রেশ ওয়াটার তো নাই, তাহলে যেটা করি আমরা, এই যে এই যে আমার যে মাটি আর পানি এখান দিয়ে আসতো, আমি একটা ট্যাঙ্কি আছে, বড় একটা ট্যাঙ্ক, এটাকে আমি একটু জুম ইন করি। তো এই বড় ট্যাঙ্কে আমার ধরো 10-15 মিনিট আমি হচ্ছে এখানে পানিটা জমাই। পানিটা যদি জমে থাকে, তাহলে মাটিটা হচ্ছে হলো নিচের মধ্যে পড়ে যায়, সেডিমেন্টেশন বা সেটেলমেন্ট যেটাকে বলো তুমি, মাটিটা নিচে পড়ে যায়, উপরে মোটামুটি একটা ক্লিয়ার পানি থাকে। সেই পানিটা আবার আগেরটার সাথে লুপ করে দেওয়া, তাহলে ওই পানিটা হচ্ছে আবার ইউজ করা যায়। তার মানে হচ্ছে বলতেছি আবার, আমার এখান থেকে মাটিটা আসার পর 10 থেকে 15 মিনিট হচ্ছে এখানে জমে থাকে, ততক্ষণে পানিটা আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। হওয়ার পর সেটা আমি হচ্ছে এখান দিয়ে আবার একটা সিস্টেম আছে, পাইপ দিয়ে আবার লুপ করাই দিই। জিনিসটা হচ্ছে তাহলে আবার করতে, তাহলে এটা সুবিধা কি, তাহলে তোমার পানি কিন্তু কম নষ্ট হচ্ছে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি গুড মেথড। তো সেভাবে করে আমরা হচ্ছে হলো আমাদের কাজটা করি। হ্যাঁ, ইনফ্যাক্ট দেখো এখানে বলা আছে সাকশন হোস, সাকশন হোসের কাজটা হচ্ছে এটা, যে যে পানিটা ক্লিয়ার, সে ক্লিয়ার পানিটা ধরো যে এখানে হোয়াট এভার কিছু একটা সিস্টেম করে করবে। হ্যাঁ, সো দিস ইজ কল্ড যে কি মেথড, ওয়াশ বোরিং মেথড। এটা তোমার এক্সামে কিন্তু প্রসিডিউর আসে। প্রসিডিউরটা তোমার এখানে বলা আছে, যে এই 3-4 লাইন লিখলে হবে না, সুন্দর করে একটু বলতে হবে, পুরোটা না বোঝায়। এখানে বলা আছে, তো আমি এখন আর একটু গভীরে যাই। প্রথম কাজ হচ্ছে প্লেসমেন্ট অফ পাইপ ডেরিক। ডেরিক কথাটা মানে হচ্ছে পাইপ, মানে এই যে পাইপ, এটাতে এমনি বসে থাকবে না, এটা সাপোর্ট লাগবে, এই যে 3টা পা লাগবে সাপোর্ট। ইনফ্যাক্ট বুঝা বলি আমি, ধরো এই 3টা সাপোর্ট, এই সাপোর্ট থেকে ঝুলানো আছে এই তোমার এই ড্রিলিং, এই যে কাটিং যে কাটারটা, কাটারটা এই সাপোর্ট থেকে ঝুলানো আছে। তারপর কাজটা হচ্ছে তোমার এই সাপোর্টটা তোমার মাটির মধ্যে মাটির মধ্যে গর্ত করে থাকবে। তো তোমার শুরুতে সাপোর্ট দেওয়ার জন্য তোমার এখানে ডেরিক লাগে। আচ্ছা, এরপর তোমার বলছে কি সেন্টারিং এন্ড প্লেসিং বর্গার, আমি কত হচ্ছে মোটামুটি সেন্টারিং করলাম, কোন জায়গায় আমি কাজটা করবো এটা মোটামুটি সেন্টারিং করার পর তারপর হচ্ছে কাজটা আমি শুরু করলাম। আচ্ছা, এখন আম, যদি যদি আমার গর্তটা অনেক বড় হয়, ডেফিনেটলি আমার কিন্তু একটা কেসিং দেওয়া লাগবে। কেসিং এর কাজ তো তুমি অলরেডি তোমার বুঝছো তোমরা। এখানে সাপোজ আমি ধরো এই জায়গা দিয়ে আমি একটা কেসিং দিলাম। কাজটা কি, মাটি যেন না কি আমার ঢুকে পড়ে ভিতরে, কেসিং দিলাম একটা। আচ্ছা, আর আরেকটা কাজ এখানে এখানে কি বলছে, প্রভিশন ফর হোস পাইপ, তার মানে কি, হোস পাইপ, এই পাইপ দিয়ে পানি ঢুকবে, পানিটা ডিরেক্টলি ওই ড্রিল বিটের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, আর লাস্ট ওয়ানটা হচ্ছে ইউজিং বেন্টোনাইট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমার জীবনে দেখো না মনে হয়, এটা মোস্ট অফ ফার্স্ট টাইম শুনছে এই কথাটা, বেন্টোনাইট কথাটা। আচ্ছা, তো কথাটা হচ্ছে আমি যখন সাপ্লাই দিচ্ছি পানিটা, নট অনলি ওয়াটার, এটা একটা একটা স্পেশাল কম্পাউন্ড এটা ঢুকাই দিচ্ছি ভিতরে। সেটা হবে ওয়াটার, প্রিফারেবল এটা হচ্ছে ধরো মানে ইয়ার পানি, খাওয়ার পানি, ওয়াটার প্লাস হচ্ছে হলো বেন্টোনাইট, এই মিক্সচারটা আমি হচ্ছে ঢুকাচ্ছি।
এই মিক্সচারটা আমি ঢোকাচ্ছি। প্রশ্ন হলো আমি কেন ঢোকাচ্ছি, এটা সুবিধা কি? বা হোয়াট ইজ বেন্টোনাইট? বেন্টোনাইট হচ্ছে একটা ক্লে, টাইপ অফ স্পেশাল ক্লে। হ্যাঁ, এটা হচ্ছে এই অ্যাবিলিটি আছে, এবং বেন্টোনাইট এবং পানি মিক্স করলে এমন একটা মিক্সচার তৈরি হয়। এই মিক্সচারটা আমি হচ্ছে ইনটেক করতেছি, মানে শুরুতে ইনটেক হিসেবে ঢোকাচ্ছি। আর কেন করতেছি এটা? তো এখানে কিছু প্রবলেম গুলো আমি অ্যাড্রেস করার জন্য করতেছি। ফার্স্ট অফ অল বলি, তোমার এখানে সাপোজ পানি আছে, তো পানি যখন এখানে মাটির সাথে মিশে গেল, হ্যাঁ আমি বলছি কি যে প্রেসারের কারণে, এই উপর থেকে প্রেসারের কারণে মাটি কিন্তু আলটিমেটলি উপর উঠবে। এখন তোমার এই কাজটাকে আরো ইজি করার কারণে আমি এখানে বেন্টোনাইট মিক্স করছি। বেন্টোনাইট মিক্স করলে জিনিসটার ভিসকোসিটি কমে যায়। তোমাকে 2-1 পড়ছো হোয়াট ইজ ভিসকোসিটি? তোমাদের কি ফ্লুইড মেকানিক্স তো হয়েছে, মানে আগের টার্মে হয়েছে নাকি? স্যার এই সেমিস্টারে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জানো না মনে হয়, তাই একটু বোঝা বলি, ভিসকোসিটি বোঝা বলি। একটা সেম একটা পাত্রে এরকম নিচে আছে, এরকম পাত্র একটা আছে, একটা প্লেট, এখান থেকে ইজিলি পানি নেমে যায়। সেম একটা পাত্রে তুমি মধু রাখছো, এটা কি ইজিলি নামবে? মধু, হানি, না স্যার। লিকুইড। কি কি সমস্যা, হানি নামে না কেন? হানি স্যার নামে না, হানিতে স্যার এটা সারফেস ঘনত্ব বেশি, টেনশন বেশি। তাপমাত্রা একটু বেশি। হ্যাঁ, তো ওগুলা ব্রিজেবল, মানে মেন ইয়েটা হচ্ছে এখানে ভিসকোসিটি, মানে যেটার ভিসকোসিটি বেশি সেটা ফ্লো করতে কষ্ট হয়। ভিসকোসিটি যদি কমে তাহলে ফ্লো করতে ইজি হয়। সো আমার যদি এই জিনিসটা তাড়াতাড়ি যদি উপরে উঠাতে হয়, ফ্লো করাতে হয়, তাহলে আমার এই ভিসকোসিটি কমাইতে হবে। ভিসকোসিটি কমাইতে হইলে ওই যে এই কারণে হচ্ছে হলো বেন্টোনাইটটা দেওয়া হচ্ছে। বেন্টোনাইটের কারণে ভিসকোসিটি কমতে, তাহলে আর একটু কি আরো সহজে হচ্ছে হলো আমার পানিটা আমার কি উপরে উঠতে পারতেছে। পানি উইথ মাড, সেটা আমার সহজে উপরে উঠতে পারতেছে। আচ্ছা, তোমাকে বারবার বলতে কারণ এটা কিন্তু অনেকগুলো কারণ আছে কেন বেন্টোনাইট ইউজ করা হয়। বেন্টোনাইটের কারণগুলো এখানে বলা আছে, কিন্তু এখানে একটা কারণ বলা নাই, কিন্তু সবগুলা মিলে আমি বলতেছি। আমি একটা কারণ বললাম যে ভিসকোসিটি আমার কমানোর জন্য, যাতে করে আমার ইজি যেন কাজটা করা যায়। সেকেন্ড ইয়ারটা বলি, আমি কেসিং দিলাম, সমস্যা নাই, কিন্তু এরপরেও পানি কিন্তু মাটিতে, পানিটা এই মাটিতে চুয়ে যেতে পারে, চুয়ে চেয়ে চলে যেতে পারে, এই পানিগুলা পুরা সাইড দিকে চলে যেতে পারে। তাহলে যদি চলে যায়, তাহলে আমার তাহলে তো আরো বেশি করে তাহলে পানি ঢালতে হবে, তাহলে পানিটা লস হয়ে গেল। যে পানিটা চলে যাচ্ছে সেটা তো লস। সেই পানিতে যে আমি ভাবলাম যে মাটি ক্যারি করবো, সেটা তো তাহলে হচ্ছে না। আমার পানি তো তোমার এখান থেকে এদিক দিয়ে এসকেপ করতেছে, এদিক দিয়ে আমার এসকেপ করতেছে। তাহলে কি করতে হবে? তাহলে আমার এই বেন্টোনেটের কারণে এখানে একটা মেমব্রেন তৈরি হবে, মেমব্রেন, ওয়াটার প্রুফ মেমব্রেন তৈরি হবে। মেমব্রেন মানে কি, ধরো তোমার যখন দেখবো যে দুধ জ্বালতা, দেখবে দুধের উপরে কিন্তু একটা কি কি যেন বলে রে, দুধের উপরে কি যেন পরে একটা স্বর, দুধের স্বর, স্বরের মতো চিন্তা করো একটা, ঠিক আছে? তা এই একটা মেমব্রেন তৈরি হবে, তো ওই মেমব্রেনটা হচ্ছে ওয়াটার প্রুফ মেমব্রেন। সো এই সাইড দিয়ে মেমব্রেন তৈরি হলে পানি আর এসকেপ করতে পারবে না। তাহলে আমি দুটো কারণ বললাম, একটা হচ্ছে তোমার ইজিলি ক্যারি করার জন্য, সেকেন্ড হচ্ছে পানি যেন এসকেপ না করে সেটা বলা যায়। থার্ড একটা কারণ আছে কেন বেন্টোনাইট ইউজ করি। আমি গর্ত করার পর সাপোজ কিছু বেন্টোনাইট সাপোজ এখানে রয়ে গেছে। এখন যখন ফাউন্ডেশন বানাবো তখন কিন্তু গর্ত করার পরে কিন্তু আমার কিন্তু এখানে কংক্রিট ঢালতে হবে। এখন বেন্টোনাইটটা কংক্রিটের সাথে তেমন খারাপ রিয়াকশন করে না, সেই জন্য বেন্টোনাইটটা নিচে আমরা ফেলে রাখতে পারি। যদি আমার এটা রিয়াকশন করতো
তাহলে আমার কংক্রিটটা ঢালার আগে বেন্টনেটটা সরিয়ে ফেলতে হইতো, ওটা কিন্তু আলাদা কষ্ট হইতো। তো আমার বেন্টনেট যেহেতু রিয়াকশন করে না, সেটা আমার একবার ধরো ড্রিল করার পর ওই যা বেন্টনেট বাকি আছে সেটা আমার আর সরানো লাগে না। তো তার মানে আমার কনস্ট্রাকশন কি কস্ট কমে যাচ্ছে, টাইমও কমে যাচ্ছে। তো ওই কনস্ট্রাকশন প্রসেসটা ইজি হয়ে যাচ্ছে। তো মেইনলি এই তিনটা কারণে, আরো কয়েকটা কারণ বলা বলা আছে, বাট মেইনলি এই তিনটা কারণে আমার হচ্ছে হলো যে বেন্টনেটটা আমরা ইউজ করতে পারি। থার্ড ওয়ানটা এখানে বলা আছে, নো সিগনিফিকেন্ট ইন্টারফারেন্স উইথ দ্য বন্ড বিটুইন অ্যাটম। তেমন কোনো কংক্রিটে তেমন কোনো ঝামেলা করে না এমন বেন্টনেট থাকার পর। তো এই কারণে আমাদের বেন্টোনাইটটা আমরা দিয়ে রাখি। স্যার হ্যাঁ, স্যার আমাদের তো এখানে একটা স্টিল কেসিং ছিল না স্যার, তাহলে সাইড দিয়ে কিভাবে স্যার বেন্টোনাইট সব পানিটা পাস করবে? কেসিং ছিল, আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে। ভালো মতো দেখো, এটা যদি আমি যদি এই জায়গায় ভালো মতো ফোকাস করি, আজ এখানে ফোকাস করি, এই যে ধরো এটা মাটির লেয়ার, ঠিক আছে, এটা মাটি। আর তুমি যতই ভিতরে ফোকাস করো, কেসিংটা কি এক্সাক্ট এটার সাথে লাগানো সম্ভব? তুমি যতই লাগানো তুমি জুম ইন করে দেখবা যে এই কেসিং আর এই মাটির মধ্যে কিছু গ্যাপ রয়ে যাবে। এই গ্যাপটা, ওই গ্যাপ দিয়ে কিন্তু পানি ঢুকে যাবে। জিনিসটা বুঝছো আমি কি বলছি? স্যার মানে ফিজিক্যালি কখনো পসিবল না যে একেবারে জিরো গ্যাপ কর, ওখান থেকে পানি ঢুকে যাবে, তাহলে তো পানি আলটিমেটলি এসকেপ হয়ে গেল। এই হলো সমস্যাটা। থ্যাংক ইউ, তো কোশ্চেনটা ভালো হয়েছে, তো আমি তোমার কারণটা বলে দিলাম। স্যার হ্যাঁ, মাটি যেগুলো স্যার উপরে সেটেলমেন্ট হচ্ছে স্যার, ওখান হ্যাঁ। থেকে কি স্যাম্পলিং করা যায় মানে না চাইলে? না, নো নো নো, স্যাম্পলিং করা যায় না। আমি বলতেছি আবার এগুলা জাস্ট ইয়া করার জন্য, ড্রিলিং করার জন্য। ওয়ান্স তোমার রিকোয়ার্ড লেভেলে ড্রিল করে ফেললা, তোমার এটা সরাই ফেলতে হবে। সরাই ফেলে এখানে তোমার স্যাম্পলার লাগাইতে হবে। স্যাম্পলার লাগাই হচ্ছে আমি এখান থেকে স্যাম্পল নিব। এই যে পাঁচটা যে বোরিং বললাম, এগুলা কিন্তু মেন পার্থক্য হচ্ছে আমি কিভাবে গর্তে পৌঁছাবো। গর্তে একবার যখন করে ফেললাম, মানে ওই লেভেলে পৌঁছায় ফেললাম, তারপর হচ্ছে সেম কাজ, যে স্যাম্পলার লাগাবো, স্যাম্পলার লাগাই স্যাম্পল নিয়ে কাজ করে দেবো। জিনিসটা বুঝছো তুমি? তাহলে স্যার এখানে পানি কেন দিচ্ছি? আচ্ছা, পানি কেন দিচ্ছি যেটা বললাম, পানি হলে আমার কাজটা আমার ইজি হচ্ছে। আমার এখানে এখান দিয়ে পানিটা দিলে মাটিটা নরম হচ্ছে। নরম হলে আমার জিনিসটা আরো তাড়াতাড়ি হচ্ছে কাজটা আমার কি করা যাবে। এই কারণে পানি দিচ্ছি এটা। স্যার যখন স্যাম্পলটা আমরা নিতে যাব তখন স্যার আমাদের স্যাম্পলের সাথে স্যার বেন্টোনাইটটা থাকবে না, তো এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। হ্যাঁ, তো কথাটা তোমার কথাটা ভালো একটা ইয়ে আছে। তা আমার নিশ্চয়ই ধরো স্যাম্পলটা মোটামুটি বড় হইতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ এই লেভেলে এতটুকু মেনটেনার আছে, তারপর বাকিটুকু হচ্ছে আমার হচ্ছে মাটি। হ্যাঁ, যখন আমি স্যাম্পলটা তুলে ফেললাম, তখন তারপরে তো মানে এই স্যাম্পলটা খোলার পর উপর থেকে বেন্টনেটটা আমার খুলে ফেলতে হবে। হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে। আরেকটা কথা হলো, তাহলে নিশ্চয়ই বেন্টনেটটা মাটির মধ্যে রিয়েকশন করা যাবে না। রিয়েকশন করলে তাহলে তো এই মাটির প্রপার্টি পাল্টা যাবে। এই কারণে এই একটা কারণ যে বেন্টনেট রিয়েকশন করে না মাটির সাথে, ঠিক আছে। একটা মেমব্রেন তৈরি করে, কিন্তু ওটা হচ্ছে মেমব্রেন, ফিজিক্যাল একটা চেঞ্জ, ইটস নট এ কেমিক্যাল চেঞ্জ। তো এই 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 বেন্টোনেটটা হচ্ছে কোনো ফিজিক্যাল রিয়াকশন, মানে কোনো কেমিক্যাল রিয়াকশন করে না। তো এই বেন্টোনেটটা আমি সরাই ফেলতে পারবো। তো কথাটা ঠিক আছে। আর করি আছে বলতে পারো আর কিছু ওকে, ঠিক আছে, okay. তাহলে আমি যেটা বুঝলাম যে এভাবে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপর দেখি কি কাজ। এরপর ওয়ান্স তুমি যখন স্যাম্পল করে বলছো, তাহলে আমাদের কাজটা শেষ এখানে। তাহলে এভাবে হচ্ছিল আমাদের এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কি ফাউন্ডেশন নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা ধাপ শেষ। তোমাদের 5 মিনিট ব্রেক দিচ্ছি, এরপর হচ্ছে আমার আমার সেকেন্ড ধাপ শুরু করবো, ফাউন্ডেশনের ধাপ। ঠিক আছে। শুরু করলাম। আচ্ছা, তো এখানে
ওয়াশ বোরিং এর একটা ছবি দেখানো আছে এখানে, তো এটা তুমি তার একটু ক্লিয়ার হতে পারে জিনিসটা। এই এখান থেকে পানি ঢুকানো হয়, ঠিক আছে, এখানে ড্রিল কাটা হয়, তারপর হচ্ছে তোমার এই এই পানিটা হচ্ছে হলো একটা সেটেলমেন্ট ট্যাঙ্ক থাকে, হ্যাঁ, তো কিছু দূর সেটেল করে, আর উপরে পানিটা যেটা ক্লিয়ার ওয়াটার 10 মিনিট বা 15 মিনিট সেটেল করার পর সেটা হচ্ছে আমার ধরো যে, হ্যাঁ, ট্যাঙ্কে থাকে, তারপর হচ্ছে হলো আবার আবার মানে সোর্সে নিয়ে যাওয়া হয়। এই জিনিসটা হচ্ছে আবার পাম্প করা, আর এটার ভিতরে কিন্তু স্যার বেন্টনের ঢুকানো থাকে। স্যার এখানে যদি পানি কন্টিনিউয়াসলি আসতে থাকে তাহলে তো স্যার পানি তো বারবার মানে মিক্সড হয়ে ঘোলাটে হয়ে যাবে না? সেটেলমেন্ট করতে গেলে তো তাহলে স্যার 15 মিনিট টানা রেস্টে রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা কি স্যার মানে কোনোভাবে রেস্টে রেখে রেখে কাজটা করে? না, এটা কন্টিনিউসলি করে, ধরো দাঁড়া আমি চিন্তা করে দেখি, এটা শুরুতে ট্যাঙ্কটা বড় থাকে, ট্যাঙ্কটা মোটামুটি মানে সার্ভিসের অনেক বড় থাকে, এবং পানিটা খুব স্লোলি এখান দিয়ে আই গেস খুব স্লোলি মনে হয় ইয়া হয়, ট্রাভেল করে, এখান থেকে খুব স্লোলি ট্রাভেল করে যাবে, তো ট্রাভেল করতে করতে সেটেল হয়, ঠিক আছে। ট্যাঙ্কের সার্ভিস অনেক বড় থাকে, সো তোমার এখান থেকে স্টার্টিং থেকে এন্ডিং যেতে তোমার অনেক সময় লাগে পানিটা, তো ওই অবস্থা যতটুকু সেটেল করতে পারে সেটা সেটা করে এটা, করার পর বাকিটুকু হচ্ছে আমাদের এখানে কি বলে পাম্প আউট করে চলে এখানে। আচ্ছা, এটা গেল। আর দেখি রেস্ট আমি কখনো দেখি না, রেস্ট রেস্ট করে করে কখনো দেখি না, এটা আমি অলরেডি দেখছি কন্টিনিউসলি চলে এটা। এখানে দেখি কোনো কিছু আছে নাকি এখানে। এটা হচ্ছে আমাদের ক্রেন দিয়ে ডেরিক লাগাইছে এখানে, সেটেলমেন্ট থেকে কাজটা করতেছে না, এখানে ভিডিওটা তো ভালো নাই। আচ্ছা, যাই হোক, তাহলে স্যার তাহলে আমরা ওয়াশ বোরিং এর এটা বুঝলাম। স্যার আমাদের এখানে ফ্রেশ ওয়াটার কি দরকার আছে? কারণ স্যার আমাদের তো এখানে আলটিমেটলি মাটি সহ পানিটাই তোলা হচ্ছে। ইনিশিয়ালটা আই গেস মনে হয় দরকার আছে মনে হয়, বেন্টোনেট যদি না মিশি তাহলে লাভ কি? তো শুরুতে তুমি যদি মাটি আর ওয়াটার যদি বেন্টোনেট, মানে শুরুতে তুমি মাটি ওয়াটার দিলা, ওখানে বেন্টোনেট একটু কম মিশে, আগে একটু সুন্দর করে বেন্টোনেট দিয়ে মেশাই দিলা, সেটাই সাপ্লাই দিলা, আলটিমেটলি এখন ওয়াটার কোয়ালিটি খারাপ হয়ে যায়, করতে করতে কোনো এক সময় মোস্ট প্রবলি ধরো যে 50 বার সাইক্লিং করার পর ওই ওয়াটার মোস্ট প্রবলি ইউজ করা যায় না, পর আবার নতুন ওয়াটার তো ইউজ করতে হবে, একটু একটু ফ্র্যাকশন ওয়াইজ একটু একটু খারাপ হতে থাকে, ঠিক আছে, ফুল যেহেতু আমাদের মাটিতে সেটেল আউট করতে পারে না, একটু খারাপ হতে থাকে, এরকম করতে করতে 50 বার সাইক্লিং করার পরে ওইটা আর আর ইউজ করা যায় না, তখন তোমার আবার নতুন ওয়াটার তোমার দিতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, স্যার বলো। আমাদের যে কেসিংটা ছিল স্যার, কেসিং এর মাথার দিকে স্যার কয়েকটা ড্রিলের মতো চোখা অংশ দেখেছিলাম স্যার, এটা কি আমাদের রোটেট রোটেট করে কেসিংটাও? ও, কেসিকের চারিদিকে তুমি বলতেছো যে এরকম ছিল, তাই তো? হ্যাঁ, জি স্যার, স্পাইক স্পাইকে আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা, বুঝে বলি, বটম ওটা পার্টে। না না, ওটা রোটেশন না, ওটা বুঝে বলি কি, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে হলো, ওটা হচ্ছে ফ্রিকশন দেয় যাতে করে আমার সেই জন্য মাটিতে সেই জন্য প্লেসমেন্ট থাকতে পারে। তোমার যেমন রয়্যাল প্লাগ চিনো, ইয়াতে ওয়ালের মধ্যে রয়্যাল প্লাগ লাগায়, জি একটা স্যার। ইয়ার আগে কিন্তু একটা সাদা একটা রয়্যাল প্লাগ লাগায়, তো ওই সাদা প্লাগটার কাজটা কি? ওটা সাদা চারিদিকে দেখছো যে ওটা কাটা কাটা আছে, কিন্তু ওটার কাজটা কি? গ্রিপ করার জন্য। এক্স্যাক্টলি, এটা সেম কাজ, গ্রিপ করার জন্য, এটা গ্রিপ করার জন্য, আর কোনো কাজ নেই এটা। স্যার কেসিংটার নিচে স্যার স্পাইকে কিছু অংশ ছিল খুব সম্ভবত। কেসিকের নিচে, আচ্ছা সেইটা হইতে পারে কি কারণে বলি, ধরো আহ যেটা হইতে পারে, ধরো কিছু দূর খোলা রাখলাম, ওটার জন্য না, তুমি তুমি ইনিশিয়ালি কেসিংটাকে আমার নিচে আমার ড্রাইভ করতে হবে না, নিচে জি স্যার। ইনিশিয়ালি, তো ওটার জন্য মানে স্পাইকটা ওই কারণে দেওয়া হয়। তুমি নিচে এইগুলো বলছো, এই স্পাইক গুলা, হ্যাঁ, নিচে কিছু স্পাইক আছে। জি স্যার, স্যার কেসিং এ ছিল স্যার ওটা, আমাদের তো আলাদা একটা ড্রিল স্যার মাঝখান দিয়ে ঢুকানো হচ্ছে স্যার, কেসিং এর সাথে কয়েকটা স্পাইক দেখেছিলাম স্যার। হ্যাঁ, মানে ওটা কি তুমি কেসিংয়ের নিচে দেখছো এভাবে, জি এভাবে স্যার। ছিল? জি তাহলে স্যার। ওটা হলো মোস্ট প্রবলি, ধরো শুরুতে আমার কেসিংটাকে নিচে আমার ড্রাইভ করতে হবে না,
ধরো ধরো তোমার এই জিনিসটা এরকম যে ধরো এটা আমার লেভেল, গ্রাউন্ড লেভেল, শুরুতে কেসিংটা শূন্য উপরে আছে, কেসিংটা তো আগে ভিতরে ঢুকে দেবে আমার কিছু কিছু, ওটার জন্য নিচে স্পাইকটা দেওয়া হয়েছে। এবার বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এরপর ধরে রাখার জন্য হচ্ছে হলো ওই যে এখানে আমার ইয়া করা হয়েছে, ওই যে এখানে এই সাইড দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমার জি কোশ্চেন স্যার। ভালো আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ফাউন্ডেশন এখন নিয়ে বলতেছি। তো ফাউন্ডেশন তোমার অলরেডি আমি তো শুরুতে বলে ফেলছি, এটার কাজটা হচ্ছে লোয়েস্ট পার্ট, এটা হচ্ছে একটা ইট ইজ আ সাবস্ট্রাকচার, ইট প্রোভাইড দ্য বেস ফর সুপারস্ট্রাকচার, অলরেডি বলছি আমি। এটাও বলছি যে আমার যদি ফাউন্ডেশন না দিতাম, জাস্ট কলামের কারণে এত প্রেসার আসতো যে আমার সয়েলে ডেবে যেত, তাহলে ফাউন্ডেশনের কারণে আমার এরিয়াটা বেড়ে যাচ্ছে, সার্ফেস এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাচ্ছে। তো কন্ট্যাক্ট এরিয়া বাড়ার কারণে আমার আলটিমেটলি কি হচ্ছে যে প্রেশারটা কমে যাচ্ছে। প্রেশারটা কমলে কমতে কমতে সয়েলের যে অ্যালাউয়েবল প্রেশার বা সয়েলের যে ক্যাপাসিটি, সেটার নিচে আমার নেমে আসতে হবে প্রেশারটা। প্রেশার যদি ক্যাপাসিটির বেশি হয়, সয়েল ক্যাপাসিটি বেশি, তাহলে কিন্তু সয়েল ডেবে যাবে, মানে সয়েল সয়েল দিয়ে ডেবে যাবে জিনিসটা। তো এগুলা এখানে বলা আছে। আর একটা কথা বলা আছে এখানে যে মানে কেন লাগে বলা আছে, ইনক্লুডিং সেটেলমেন্ট যেন কম হয় সেটা বলা আছে নাকি? হ্যাঁ, সেটেলমেন্টটাও যেন কম হয় সেটাও আমাদের চেষ্টা করতে হবে। 2 ইঞ্চি 1 ইঞ্চি সেটেলমেন্ট অ্যালাউবল, এর চেয়ে বেশি সেটেলমেন্ট কিন্তু অ্যালাউবল না। একটা জিনিস তুমি সাপোজ কনস্ট্রাকশন করতেছো, বিল্ডিং শুরুতে একতলা করলাম, অল্প লোড, এটা নিচে কিন্তু অলরেডি ফাউন্ডেশন আছে, তারপরে এর উপরে 2 তলা করবা, এরপর 3 তলা 4 তলা, ডেফিনেটলি আমার কিন্তু লোড বাড়তেছে আমার কনস্ট্রাকশন করার সময়। একটু একটু সেটেলমেন্ট কিন্তু হবে, টোটাল সেটেলমেন্ট আমার হইতে হবে 1 ইঞ্চি ম্যাক্সিমাম। এটা এর চেয়ে বেশি সেটেলমেন্ট করা যাবে না। যদি এর চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে যে এই ফাউন্ডেশন হবে না, আগে আরো মানে বেটার ফাউন্ডেশন লাগবে আমার। এটা একটা কথা। আবার একটা কথা আছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এই কথাটা মানে হচ্ছে ধরো এই বিল্ডিং এ এখানে একটা কলাম আছে, এই একটা ফাউন্ডেশন আছে, পাশে একটা কলাম, পাশে আরেকটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন ডাবসে হইল 0.2 ইঞ্চ, আর এই ফাউন্ডেশন ডাবসে হইল 0.4 ইঞ্চ। দুইটাই কিন্তু 1 ইঞ্চির মধ্যে আছে, কিন্তু সমস্যা হলো এখন কিন্তু বিল্ডিংটা কিন্তু বাঁকা হয়ে যাবে। কেন বাঁকা হচ্ছে? এই পয়েন্টটা বেশি ডাবছে, এই পয়েন্টে ডাবছে 0.4 ইঞ্চ, এটা হচ্ছে 0.2 ইঞ্চ। আর বিল্ডিং যদি বাঁকা হয়, ডেফিনেটলি বাঁকা বিল্ডিং কিন্তু লিফট করা যায় না। তার মানে হচ্ছে হলো এখানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়েছে, মানে আনইকুয়াল, দুইটা জায়গায় আমার সেম পরিমাণ হয় না। হ্যাঁ, যদি এরকম হয় যে এই একটা স্ট্রাকচার আছে, দুইটা আমার দুইটা পয়েন্ট একত্রিত মানে সেম সেম ভাবে ডাবছে, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টটাও সেম, তাহলে আমার ইকুয়াল সেটেলমেন্ট, তাহলে ঠিক আছে। কিন্তু একটা উপরে হয়ে গেছে, একটা নিচে নেমে গেছে, দুইটা আমার আনইকুয়াল সেটেলমেন্ট, তাহলে কিন্তু বিল্ডিং বাঁকা হয়ে যাবে, এখানে কিন্তু লিভ করা যাবে না। তো সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যত কমানো যায় সম্ভব, এই কারণে আমাদের কিন্তু ভালো ফাউন্ডেশন দেওয়া লাগবে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের এই ঝামেলার জন্য কি আমাদের বিল্ডিং এর মাঝখান দিয়ে ক্র্যাক দেখা যায়? হ্যাঁ ভালো কথা বলছে, এটা হইতে পারে। হ্যাঁ, ক্র্যাকিং, দিস কুড বি ওয়ান অফ দ্য কজেস অফ বিল্ডিং ক্র্যাকস, স্পেশালি ভার্টিক্যাল ক্র্যাক গুলো এই কারণে হইতে পারে। বিল্ডিং এর পারে এখানে একটা ওয়াল আছে, ভার্টিক্যাল ক্র্যাক করে করে দেখা করে যে এরকম হয়ে যেতে পারে জিনিসটা। হ্যাঁ, খালি চোখে তুমি জাস্ট ক্র্যাক বুঝবা, কিন্তু আসলে কিন্তু দেখা গেলো কি একটা উপরে একটা নিচে আছে। জি ভালো স্যার। কথা বল। ওকে, আচ্ছা, তোমার তাহলে এখন দেখো যে এখন বলা হচ্ছে টাইপস অফ ফাউন্ডেশন কি কি আছে। হ্যাঁ, এখানে বলা আছে। আচ্ছা, তো এখানে আমাদের আছে হলো ফাউন্ডেশন তিনটা হচ্ছে শ্যালো, তিনটা হচ্ছে ডিপ। এই কথাটা মানে কি, আমি যেটা বললাম, যদি মনে হয় যে আমার কম ডেপথে আমার কাজ করলে এনাফ, কম ডেপথ মানে কি, মানে উপরে কিন্তু মাটির ক্যাপাসিটি কম, তার মানে আমার এখন উপর থেকে যে বিল্ডিংটা বানাচ্ছে সেটার প্রেসার যদি কম থাকে, হয়তো পারে 2-1 তলা বিল্ডিং, তাহলে কিন্তু এটা প্রেসারও কম আসবে, তাহলে কিন্তু আমার কম ডেপথে আমার ফাউন্ডেশন করলে চলতেছে। তো দ্যাট ইজ কল্ড শ্যালো ফাউন্ডেশন। 2-1 তলা বিল্ডিং, শ্যালোর আবার 3টা ধাপ আছে, ওটা পরে বলতেছি। আর যদি এরকম হয় যে
আমার হিউজ বিল্ডিং, বিশাল বিল্ডিং, ডেফিনেটলি এটা আমার অনেক গভীরে গিয়ে ফাউন্ডেশন দিতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিপ ফাউন্ডেশন। একটা হচ্ছে আমাদের শ্যালো, একটা হচ্ছে ডিপ। এই দুইটা হচ্ছে আমাদের আমি যদি বলে এই দুইটার লিমিটিং ইয়াটা কি, একটা মনে হয় 3 মিটার, একটা মনে হয় উপরে লেখা থাকার কথা কোন এক জায়গায়, এই যে শ্যালো ফাউন্ডেশন হচ্ছে আপু 3 মিটার। 3 মিটার মানে কি একতলা, একতলা 10 ফিট। এর চেয়ে গভীর হলে আমার ডিপ ফাউন্ডেশনে চলে যেতে হবে। আচ্ছা, তো আজকে তোমাদের শেষ করবো হলো আমি পরে এই স্ক্রিপ্ট কম্বাইন্ড ফুটিং করে শেষ করবো, এখানে আমি পেজ 18 শেষ করবো। আচ্ছা, তো তোমাকে এখন একটু একটু চেহারা দেখাবো। এখানে তো ছবি দেখতে পাচ্ছ, কিন্তু তোমার একটু বেটার ছবি দেখার জন্য এটা না, আমি আরেকটা খুলি। ঠিক আছে, বা এখন 3D পে দেখতে পাচ্ছ কলাম ফুটিং দেখতে কেমন। আচ্ছা, তো এটা একটু বুঝাই আমি। এইটা হচ্ছে কলামটা, বিল্ডিং এর লোড এই কলাম এসে পড়ছে, কলাম থেকে ফুটিং এ পড়ছে। তো এই নিচে যে স্কোয়ার যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে একটা ফুটিং। তো এইটা হচ্ছে একটা কলামের ফুটিং, ইটস কল কলাম ফুটিং। ধরো 20 ফিট দূরে আরেকটা কলাম পড়ছে, ওইটারও একটা সিমিলার বক্স থাকবে। ঠিক আছে, তো আইডিয়ালি আমার দেখি যে যতগুলা কলাম ততগুলোর জন্য এক একটা করে আমাদের ফুটিং রাখতে হবে আইডিয়ালি। অনেকগুলো নন আইডিয়াল কেস আছে, যতগুলা কলাম ততগুলো ফুটিং, এই প্রতিটা ফুটিং এ বলতেছি আমরা সিঙ্গেল ফুটিং, অ্যাজ অপোজ টু কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড মানে সাপোজ দুইটা কলাম মিশায় আমার একটা ফুটিং হয়েছে, ওটা পরে বলতেছি কখন হয়। যদি দুইটা একত্র হয় বা সাপোজ একাধিক হলো 3-4টা হইলে একত্র, দিস ইজ কল্ড কম্বাইন্ড ফুটিং। সেটা না, আমি বললাম সিঙ্গেল ফুটিং। সিঙ্গেল ফুটিং মানে হচ্ছে একটা কলামের একটা ফুটিং থাকবে, বা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কলামের ইন্ডিভিজুয়াল। তো দিস ইজ কল্ড আমার সিঙ্গেল ফুটিং বা ইন্ডিভিজুয়াল ফুটিং, যে তোমার কথা এখানে লেখা আছে, বা অলসো আইসির অনেকগুলো কথা আছে এখানে। আচ্ছা, এখন আচ্ছা তার একটা কথা, ধরো 1 সেকেন্ড ধরো। আমার একটা ভুল হয়েছে, এই ইন্ডিভিজুয়াল বা আইসোলেটেড আন্ডার হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে কম্বাইন্ড। তো সিঙ্গেল কথাটা মানে হচ্ছে তোমার যে এই ধরো মানে একটা কলামের হচ্ছে একটা ফুটিং করে থাকবে, আর যদি আমার দুইটা কলাম মিলে একটা ফুটিং থাকে, যেমন দেখো এখানে করা আছে, এখানে দেখো দুইটা কলাম মিলে, তো এগুলো হচ্ছে আমাদের কম্বাইন্ড ফুটিং, দুইটা কলাম মিলিয়ে একটা ফুটিং। আচ্ছা, তো আমি সবার আগে তোমাদেরকে দেখাবো যে সিঙ্গেল ফুটিং কিভাবে কনস্ট্রাকশন করা হয়। ঠিক আছে, এটা কিভাবে করা হয় বলছে এটা আমি। আচ্ছা, তো মেথডটা তোমাদের আম, অবশ্যই এখানে ইয়া বলা আছে প্রসিডিওরটা। তো এইটার সাথে আমি তোমাদের একটা দেখে যে আর একটু ছবি মেলানোর চেষ্টা করবো এটা। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে এটা একটা সিঙ্গেল ফুটিং। হ্যাঁ, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে ফুটিংটা। আচ্ছা, এখানে একটা ভিডিও আছে মনে হয়। আচ্ছা, ওই ভিডিও অলরেডি তোমার দেখছি তুমি। এটা নেক্সট যাই আমি। এটা কম্বাইন্ড ফুটিং দেখতে পাচ্ছ, ওটা আমি আবার পরে আবার আসতেছি আবার।
আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে আমার এক্সকাভেশন করা। হ্যাঁ, আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে এক্সকাভেশন করা, গর্ত করলাম এখানে আমি কাজটা করব। আচ্ছা, এখন এরপর কাজটা হচ্ছে যে এই সারফেসটা কিন্তু অনেক উঁচু নিচু থাকবে। এক্সকাভেশন তুমি হাত দিয়ে করতে পারো বা এক্সকাভেটর ওয়াটার করবা তুমি, এটা কিন্তু অনেক উঁচু নিচু থাকবে। তো এই জায়গায় আমার কিন্তু ফ্ল্যাট রাখতে হবে। ফ্ল্যাট কি হবে, ফ্ল্যাট করতে কি করতে হবে, আমার ধরো যে কোদাল দিয়ে সাপোজ ফ্ল্যাট টেট করলাম, হ্যাঁ, এটা বলতেছে ড্রেসিং করা। কোদাল দিয়ে ফ্ল্যাট করা মানে হচ্ছে ড্রেসিং করা। নেক্সট কাজটা যেটা তোমার মোস্ট প্রবলি তোমার ম্যানুয়ালে বলা নাই, এখানে একটা পলিথিন শীট দিছে। শীটের কাজটা হচ্ছে তোমার তল দিয়ে যেন পানি না উপরে উঠতে পারে। অনেক সময় বৃষ্টির কারণে কিন্তু ওয়াটার লেভেল কিন্তু উপরে উঠে যায়। উপরে উঠলে কিন্তু মানে নিচ দিয়ে উপরে উঠলে কিন্তু মানে সমস্যা, মানে ফাউন্ডেশন সমস্যা হবে। তো আমার এটা প্রিভেন্ট করার জন্য আমার এখানে একটা পলিথিন শীট দিয়ে দিল। নেক্সট, এরপর হচ্ছে আমি যে সুন্দর করে এই জায়গায় ড্রেসিং করলাম, হ্যাঁ, ড্রেসিং করার পর তাও কিন্তু ফুল কিন্তু সমান হয় না। সেই সমানটা এনশিওর করার জন্য আমি একটু কি সিমেন্ট কংক্রিট ঢেলে দিলাম। এটা দুইটা কাজ আছে, একটা হলো তোমার একটা কি একটা সুন্দর একটা সমান একটা বেস তৈরি করলো, যেটার উপর তুমি কাজ করতে পারবে, কারণ এটার উপরে কিন্তু পুরো বিল্ডিংটা হবে। তার মানে এটা যত সমান করা যায় তত কিন্তু তোমার কিন্তু লাভ। তো সমান করার জন্য আগে ড্রেসিং করলাম, ড্রেসিং করার পর তারপর হচ্ছে এই সিমেন্ট কংক্রিট দিলাম। সিমেন্ট কংক্রিটের দুইটা কাজ, এই সিসি লেয়ারের মধ্যে সিমেন্ট একটু বেশি করে দেওয়া হয় যাতে করে আমার নিচ দিয়ে পানি যেন না উঠতে পারে। হ্যাঁ, পলিথিন লেয়ার তো দিছি আমি, তারপরও যদি কোনো চান্স যদি পানি যদি ওঠার চেষ্টা করে এরপরেও, সেটা ইনশাল্লাহ আমাদের সিমেন্ট কংক্রিট লেয়ার দ্বারা আমাদের আটকায় যাবে। আচ্ছা, তো এই সিমেন্ট কংক্রিটের পর তারপর একটা স্টেপ আছে, ওরা এখানে মিস করে গেছে। সিমেন্ট কংক্রিট যখন সাপোজ তুমি ঢেলে ফেললা, তারপর সিমেন্ট কংক্রিট দিয়ে তুমি শক্ত করলা, এরপর এখানে আমি এখানে ইট দেবো, ব্রিক ফ্ল্যাট সোলিং করবো। এক লেয়ারে ইট দিব আমি এখানে। তো সেই ইটের লেয়ারটা মোস্ট অফ এখানে দেওয়া আছে, ম্যানুয়ালে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ইট দিব, তার মানে কি দিল, আগে এক্সকাভেশন তারপর ড্রেসিং, ড্রেসিং এর পর হচ্ছে হলো ড্রেসিং এর আগে হচ্ছে এই যে পলিথিন দিল, হ্যাঁ, পলিথিনের পর ড্রেসিং, ড্রেসিং এর পর হচ্ছে হলো সিমেন্ট লেয়ার, সিসি লেয়ার 3 ইঞ্চি দিতে হচ্ছে। কি কারণে, একটা হচ্ছে ফ্ল্যাট রাখার জন্য, আর একটা হচ্ছে তোমার যেন পানি যেন না উঠতে পারে। এরপর হচ্ছে আমি দিচ্ছি হলো ব্রিক ফ্ল্যাট সোলিং, এটারও কাজ হচ্ছে ফ্ল্যাট রাখার জন্য, যেটা যেন ফ্ল্যাট থাকে। তাহলে ব্রিক ফ্ল্যাট সোলিং করলাম এই ইট দিয়ে। এটা করার পর আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, শাটারিং দিতে হবে। আচ্ছা, ইনফ্যাক্ট সিসি এখানে দিচ্ছে না, তো অনেক সময় এই স্টেপে দেয়, ঠিক আছে, তো এটা ফ্যাক্ট না, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আগে তো অনেক সময় পরেও দেয়। আচ্ছা, তো এইটা করার পর আমাদের বুঝতে কি যে এখন শাটারিং করতে হবে। শাটারিং হচ্ছে তোমাদের কি, এই ধরো কাঠ রাখলো এখানে। আচ্ছা, তো এই প্রসিডিউরটা তোমার এখানে বলা আছে যে কাঠ রাখছে এখানে, এটা একটা ফ্রেমওয়ার্ক তোমাকে দাঁড় করাইলো, এটার ভিতরে আমার কংক্রিট ঢালা হবে, এই কারণে একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো ফ্রেমওয়ার্কের পর ইমিডিয়েটলি ঢালা হয় না, ফ্রেমওয়ার্কের পর আমার হচ্ছে হলো এখানে রড গুলা দিতে হয়। রড গুলা দুই ভাবে দিতে হয়, একটা যে এভাবে তো দিবাই, আবার এভাবে দিতে হয়। দেখো ওরা কিন্তু এই কাজটাই করছে, এভাবে দিচ্ছে, এভাবে দিচ্ছে, হ্যাঁ। তো এরকম করলে দেখো এটা কিন্তু একটা জাল তৈরি হয়েছে। তো এটাকে আমার টেকনিক্যাল টার্ম বলি মেশ। মেশ বলতেছি এটা আমরা। এই মেশটা এক্স্যাক্টলি কোন জায়গায় থাকে, তো এটা তোমাদের এখানে ভিডিওটা যদি দেখি আবার,
এই যে। আচ্ছা যাক ওটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ভিতরে কিন্তু মেশটা কিন্তু আছে, ঠিক আছে? তো এই যে তোমার এইদিকেও পার্ট থাকবে আবার এদিকেও পার্ট থাকবে। আচ্ছা, তো এই জিনিসটা তোমাদের এখানে ইয়া করা হয়েছে, দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমি আবার ওই প্রসিডিউরে যাচ্ছি আবার এখানে। মেশ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা কিন্তু শাটারিং, ঠিক আছে? তো আমি কনস্ট্রাকশন শেষ করার পর এটা কিন্তু খুলে ফেলবো এবং এই জায়গায় কিন্তু আমার মাটি থাকবে। এখন রড যদি ডিরেক্টলি মাটির সাথে টাচ করে, মাটির ময়েশ্চার রডকে কিন্তু রাস্টিং করে ফেলায়। তাহলে যেটা করতে হবে, রড কিন্তু ডিরেক্টলি মাটির সাথে টাচ করানো যাবে না। রড আর মাটির মধ্যে এই গ্যাপে, এই গ্যাপের মধ্যে আমার কি একটা কংক্রিটের লেয়ার থাকতে হবে, সেটার নাম হচ্ছে সিসি লেয়ার। সিসি লেয়ার ইয়ার লেয়ার কি বলে, মানে এই গ্যাপটা হচ্ছে আমার বলতেছি কাভার। কাভার কথাটা মানে হচ্ছে আমি একটা কংক্রিটের একটা লেয়ার এখানে থাকবে, যার কারণে আমার এই রডটা ডিরেক্টলি অ্যাটমসফিয়ার বলো বা মাটির সাথে আমার ডিরেক্টলি কন্ট্যাক্ট থাকবে না, তাহলে আমার রডটা করশন ইনশাল্লাহ হবে না। তো এই জন্য আমার এখানে কাভার দিতে হয়। কাভারটা কিভাবে দিচ্ছে আমি জিনিসটা হচ্ছে এরকম যে আগে আমি এই যে ব্লক, এই যে সিমেন্টের ব্লক, এই ব্লকটা আমি হচ্ছে এখানে দিয়ে রাখছি, ঠেস দিয়ে রাখছি আমি। তো এই অবস্থায় কিন্তু আমি কিন্তু কংক্রিট ঢেলে দিব। কংক্রিট ঢাললে আমার এই জিনিসগুলো কংক্রিটের পার্ট হয়ে যাবে এবং আলটিমেটলি এই যে এই জায়গায় যে ঢাললাম কংক্রিটটা শক্ত হলে কিন্তু একটা লেয়ার তৈরি হলো এই জায়গায়। তো এখান দিয়ে আমাদের হচ্ছে হলো যে একটা মানে কাভার এখানে একটা তৈরি হয়ে গেল। অ্যাকচুয়ালি মানে পুরো কাজটা একত্রে হবে যে এখানেও ঢালা হবে, এখানেও ঢালা হবে, এর উপরেও ঢালা হবে, এমনকি এর নিচেও কিন্তু ঢালা হবে, রডের নিচেও কিন্তু ঢালা হবে। রড কিন্তু সাপোর্ট দেওয়া, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্যাডো আছে, শ্যাডো আছে। রড কিন্তু টাচ করে নেয় বটম, রডের নিচে কিন্তু এরকম সিসি লেয়ার আছে, মানে এটার উপর করা আছে, ঠিক আছে? দেখে আমি এখানে ওরা বুঝতে পারো নাকি না, এখানে তো বুঝতে পারবো না সরি। দেখি এটা তোমাকে, আচ্ছা ওটা অন্য জায়গায় দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো ওয়ান্স তুমি এটা তৈরি করে পারলে আমার প্রশ্ন হতে পারে যে এই রড গুলো আমি এই জায়গাগুলোতে জয়েন্টের মধ্যে আমি হচ্ছে হলো তার দিয়ে আমি হচ্ছে হলো পেঁচায় রাখবো। দেখতে পাচ্ছি এখানে তার দিয়ে পেঁচানো আছে, এগুলো খুবই চিকন তার, জিআই তার বলে, যাতে আমার রডের জন্য আমার মানে প্লেসমেন্ট যেন না নষ্ট হয়। প্লেস ধরে রাখার জন্য রড গুলো আপাতত তার দিয়ে কিন্তু আমাদের কিন্তু পেঁচায় রাখছে, আটকে রাখছে আমার এখানে। এরপর আমার এখানে হচ্ছে হলো যে কংক্রিট ঢালতে হয়, তো ঢালাটা তোমার এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো জায়গায় আমার কংক্রিট ঢালতেছে। Okay, ঢালার পর আমার হচ্ছে এখন এটাকে কম্প্যাকশন করতে হবে, মানে হচ্ছে ভাইব্রেটর দিয়ে আমার এখানে কোনো ইয়া থাকলে আমার ভয়েড গুলাকে আমার দূর করতে হবে। তবে দেখি এখানে ভাইব্রেটর এখানে আছে নাকি, দেখি অন্য জায়গায় আছে নাকি দেখি একটু। আচ্ছা, এখানে এখানে দেখতে পাচ্ছ যে তোমার সিসি লেয়ার, সিসি ব্লক দেওয়া আছে, এই যে, ঠিক আছে? Yes, তার মানে কি আমার মাটির উপরেও কিন্তু আমার কিছু দূর আমার ভেসে থাকবে এই জিনিসটা এই ব্লক দ্বারা। ব্লক গুলো নিচেও থাকবে, সাইডেও থাকবে। এখানে যেটা ওরা করতেছে, ওরা হচ্ছে ওই যে এই যে চিকন তার, জিআই তার দিয়ে হচ্ছে হলো প্রতিটা জয়েন্ট হচ্ছে হলো ওরা আটকাই দিচ্ছে। আচ্ছা, তো পুরা রিইনফোর্সমেন্ট একত্রে করা হয়। দেখো উনি রিইনফোর্সমেন্ট গুলো উনি প্লেস করতেছে। আচ্ছা, এখানে দেখো যে এইটা হচ্ছে হলো
কলামের রিইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছে আমার ইয়ার রিইনফোর্সমেন্ট, কি বলে যে ফাউন্ডেশন। দুইটা আমার কিন্তু একত্রে আমার স্কেলেটনটা, মানে এই স্কেলেটনটা আমার একত্রে আমার বসাতে হবে। বসানোর পর তারপর হচ্ছে আমি এখানে এই ফাউন্ডেশনের ইয়াটা করে দিলাম, কি বলে ফাউন্ডেশনের যে কংক্রিটটা আমি ঢেলে দিলাম। ঢালার পরে এখানে কম্প্যাকশন বলতে কম্প্যাকশন কিভাবে করতেছে, এখানে কম্প্যাকশন করতে হলে একটা ভাইব্রেটর মেশিন দিয়ে করতে হয়। মেশিনটা এখানে ঠিক দেখতেছি না, এখানে এখানে আছে নাকি দেখতে। এখানে আমার মানে এটাতে আমার হচ্ছিল মানে কংক্রিটটাকে আমার নাড়াচাড়া করতেছে। আমার নাড়াচাড়া করলে আমার হচ্ছিল এখানে ভিতরে যে ভয়েড গুলো আছে, ভয়েড গুলো হচ্ছিল এক্সেপ্ট করে চলে যাবে। এটা হচ্ছে কাজ। আমার কাছে একদিন এখন ভিডিওটা নাই, কিন্তু এটা নাড়াচাড়া করতেছে এখানে। এভাবে হচ্ছে আমাদের হচ্ছিল কম্প্যাকশনটা হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে কিন্তু ঢালার সময় যখন ঢালতেছি তখন এট দ্য সেম টাইম আমি কিন্তু আরেকটা জায়গা দিয়ে আমি কিন্তু এখানে কংক্রিটের নাড়াচাড়া করতেছি, যাতে করে আমাদের কংক্রিটের মধ্যে কোনো যেন এয়ার গ্যাপ যেন না থাকে, তত কমানো যায়। তো এইটা করার পর তারপর আমার কাজটা হচ্ছে, এখন আমি কংক্রিট ঢেলে ফেললাম। ঢালার পর আমার কাজটা হচ্ছে হলো জিনিসটাকে জমানোর সুযোগ দিতে হবে। তার মানে জিনিসটাকে আমার সেটিং করাতে হবে। তোমার 2-1 পর আসছে সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। তো ইনিশিয়াল সেটিং করার আগে, মানে ওই ইনিশিয়াল সেটিং টাইম পার হওয়ার আগে আমার হচ্ছে হলো কম্প্যাকশন করতে হবে। আচ্ছা, তো এটা হইতে থাকুক। আচ্ছা, কম্প্যাকশন হয়ে গেলে আর এর উপরে আমাদের এট দ্য সেম টাইম মানে এই ভাইব্রেশন করার পর উপরের জায়গাটা আমার স্মুথ করতে হবে। স্মুথের জন্য দেখো যে উনি এই যে একটা ইয়া আছে এখানে দেখা যাচ্ছে না জিনিসটা, অবশ্য স্ক্রিড বলে, SCREED, স্ক্রিড দিয়ে জিনিসটা স্মুথ করা যায়। যেটাকে আমি যদি দেখি এখানে আসে নাকি, তোমাদের ভিডিও আছে নাকি। এই দেখো এখানে একটু মানে করা আছে। ওইটা আগায় দিয়ে এই দেখো তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু স্মুথ, এই জায়গায় রাফ। তুমি ঢালতে আসো, দেখো এটা একটা ভালো একটা এক্সাম্পল। কি এক্সাম্পল দেখো, এখানে ঢালতেছে এট দ্য সেম টাইম এবারটা কিন্তু ভাইব্রেটর দিয়ে হচ্ছে হলো কাম হচ্ছে হলো কি, যে কংক্রিটটাকে একটু নাড়াচাড়া করে যাতে করে আমার জন্য ভয়েড যেন কম থাকে। আর লাস্টে এই লোকটা হচ্ছিল এই স্ক্রিড করে হচ্ছিল জিনিসটাকে আগে ফ্ল্যাট করবে কোন এক সময়। দেখি তারা কি করে, এরা ভাইব্রেশন করতেছে। আচ্ছা, কংক্রিট ইয়া করতেছে, পরে স্ক্রিডিং করতে হবে। বাই দ্য ওয়ে, এটা মোস্ট প্রবাবলি একটা র্যাপ ফাউন্ডেশন তৈরি করতেছে। মানে আমার নেক্সট নিউজ যেটা পড়াবো র্যাপ ফাউন্ডেশন, মানে বিশাল একটা ফাউন্ডেশন। যেটা করে যদি আমি ছোট আকারে করতাম তাহলে আমাদের কিন্তু একটা কলাম ফুটিং হতো, তারপর এই ছোট আকারে করবো। তো মানে অ্যাকচুয়ালি সবগুলো প্রসিডিউর সেম, একটা হলো বড় আকারে করতে, একটা ছোট আকারে করতে হয়। আচ্ছা, আমি দেখি স্প্রিডিং এখনো হয় নাই। এই দেখো এই লোক যেটা করতেছে এটা স্প্রিডিং বল। এই যে দেখছো স্মুথ করতেছে। এটা সবই কিন্তু ইনিশিয়াল সেটিং টাইমের আগে করতে হয় এটা। মানে সারফেসটাকে স্মুথ করার জন্য। হবে, তাহলে তোমার বুঝলা যে মানে তোমার কিন্তু জেনারেলি এটা বুঝলা কিভাবে কাজটা করতে হয়। তো এই কাজটা শেষ হওয়ার পর তারপরে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা যেন শক্ত হয়, জমাট বাঁধে,
হ্যাঁ, রিয়াকশন যেন ভালো মতো হয় কংক্রিটের। তার মানে আমাদের কংক্রিট হার্ডেন করার জন্য আমার এখন হচ্ছে হলো মানে এটা করার পর কংক্রিট আমাদের হার্ডেন করতে হবে। আচ্ছা, আমি তাহলে পরে ইয়াতে চলে যাই আমি। স্ক্রিনিং বুঝছো তোমার কে করতে হয় এটা। আচ্ছা, তো সেইটা হচ্ছে এখানে করতেছে, ঠিক আছে? যদি যদি ফুল হয় না, করতেছে ওরা। ওরা ওই দে আর ইন দ্যাট প্রসেস। এটা আমাদের স্মুদিং করার পর তারপর কাজটা হচ্ছিল এই যে এখন স্মুথ হয়ে গেল, ঠিক আছে? স্মুথ হওয়ার পর আমার এখন কাজ হচ্ছিল কংক্রিটটাকে শক্ত হওয়ার জন্য টান দিতে হবে। মানে এই অবস্থায় হিউজ আমার এনার্জি রিলিজ হয়, মানে কেমিক্যাল রিয়াকশন প্রচুর এখানে আমার পানি দিতে হচ্ছে। তো এইসব কেমিক্যাল রিয়াকশন যে হচ্ছে, আমার যদি ইফ দিস ইজ নট হাইড্রেটেড, মানে আমি যদি কন্টিনিউয়াস এখানে যদি এটাকে যদি পানিতে না রাখি, তাহলে কিন্তু স্ট্রেংথটা কম হবে। তা বলতেছি, যখন আমার ওই যে মাত্র কংক্রিট ঢাললাম, তারপরে তো কংক্রিট শক্ত হইতে হবে, ওই অবস্থায় কিন্তু আমার কিন্তু প্রচুর পানি ঢালতে হবে। কারণ হচ্ছে মানে এখানে প্রচুর হিট তৈরি হচ্ছে। হিটের কারণে ভিতরে ইন্টারনাল পানি কিন্তু শুকায় যাচ্ছে। ইন্টারনাল পানি শুকায় গেলে কিন্তু রিয়েকশন কিন্তু ভালো হবে না। তো আমার কন্টিনিউসলি পানি দিতে হচ্ছে, যাতে করে আমার রিয়েকশন যেন কন্টিনিউ হয়। এটা তোমার ফার্স্ট 1 মাস করতে হবে, তোমার কিছু করার নেই। তো 1 মাস বা 15 দিন করে, অনেকে 15 দিন, অনেকে 1 মাস করে। তো কন্টিনিউস পানি দিচ্ছে। আর এখানে পানিটা ধরে রাখার জন্য এখানে ধর কি বলে চটের বস্তা তোমার হচ্ছে এখানে উপরে দিয়ে দিচ্ছে, যাতে করে আমার ময়েশ্চারটা যেন আমাদের এই বাতাসে যেন না উড়ে যায়, ঠিক আছে? তো এখানে যেটা টেকনিক্যাল নামটা হচ্ছে, এগুলোর নাম হচ্ছে গানি ব্যাগ বল। নামটা লিখে দেখে আমি গানি ব্যাগ, যেটা কাম, এটা হচ্ছে একটা উপায়। এই ব্যাগ দ্বারা আমাদের ময়েশ্চারটা রিটেইন হচ্ছে। এটা অন্যান্য স্ট্রাকচার ইউজ করা হয়, কলাম ইউজ করা, বিম ইউজ করা। এটা একটা আরো উপায় আছে, কিন্তু অনদা ওয়ে বাংলাদেশে মোস্টলি সবচেয়ে হচ্ছে এটা হচ্ছে চিপেস্ট উপায়, কারণ আমাদের পার্ট তো অ্যাভেলেবল। আচ্ছা, তো গানি ব্যাগ দিয়ে আমাদের ময়েশ্চার রিটেইন করে, প্লাস এখানে প্রতিদিন আমাদের হচ্ছে পানি দিচ্ছে। সেটা করতে হয় 1 মাস, তারপর হচ্ছে হার্ডেন করে। ব্যাস, হার্ডেন করার পর হার্ডেন করার পর এই জায়গাগুলোতে সয়েলটা যা আমি তুলছিলাম, সেই সয়েলটা আবার ব্যাক করতে হবে, মানে ব্যাক ফিলিং করতে হবে, ঠিক আছে? ব্যাক ফিলিং করতে এই দেখো, এখন কিন্তু ফাউন্ডেশন কিন্তু নিচে 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 আমার কিন্তু সয়েল নিচে আছে। এইভাবে হচ্ছিল পুরা এই কাজটা করা লাগতেছে। তো দিস ইজ কল্ড সিঙ্গেল ফুটিং। আর কম্বাইন্ড ফুটিং সেম জিনিস। দেখো যে কম্বাইন্ড ফুটিং আমরা যদি শুরুতে যদি আবার দেখি, দেখি আমার ফ্রেমওয়ার্ক গুলো দেখি একটু আমি। আচ্ছা, এখানে এটা করা নাই। যাক, চিন্তা করে দেখো যে এই যে এখানে কি হচ্ছে, যে প্রতিটা কলামের জন্য এক একটা করে ফুটিং। আর কম্বাইন্ড ফুটিং মানে কি, এই সাপোজ কাছাকাছি 2টা কলাম আছে, তো একই ফুটিং এর মধ্যে আমার 2টা কলাম থাকে, কম্বাইন্ড ফুটিং। তাহলে কম্বাইন্ড ফুটিং একটু জায়গা নিয়ে করতে হবে। সাপোজ হইতে পারে, ফর এক্সাম্পল, এই কম্বাইন্ড ফুটিং একটু বড়, বেশি জায়গা নিয়ে করছে, এই দেখতে পাচ্ছ, একটু বড় জায়গা নিয়ে করতে হচ্ছে ওরা, এটা ছোট জায়গা নিয়ে করলে হচ্ছে। এ হচ্ছে হলো পার্থক্য। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে 2টা প্রসিডিউর নিয়ে? কোশ্চেন নাই, ওকে। তাহলে জাস্ট অল্প একটু মনে বাকি আছে আমার। জাস্ট বাকি আছে বলার যে অ্যাকচুয়ালি কেন আমাদের কম্বাইন্ড ফুটিং করা লাগে। হ্যাঁ, আচ্ছা, তো কেন আমরা কম্বাইন্ড ফুটিং করতেছি, এখানে 3টা কারণ বলা আছে, সেটা আমি একটু বুঝাই বলি। তো নর্মালি ধরো যে এই একটা কলাম, হ্যাঁ, ধরো তার ফুটিং লাগবে এতটুকু লাগবে। আমি একটু বাড়াই বাড়াই করি। পাশের কলামও ধরো এতটুকু লাগবে। আর যদি 2টা কলাম পাশাপাশি থাকে বা খুব কাছাকাছি থাকে, দেখা গেলো কি এই নীল কলামটা আমার এর জায়গায় বসছে, তার ফুটিং লাগবে এতটুকু লাগবে। তাহলে এই জায়গা কিন্তু ওভারল্যাপ। আমার ডেফিনেটলি এখানে তো আমার আলাদা ফুটিং দিতে পারতেছি না, কারণ এই 2টা কাছাকাছি কলাম বসে গেছে। কাছাকাছি বসলে আমার যেহেতু ফুটিং ওভারল্যাপ করতে, 2টা আলাদা ফুটিং না দিচ্ছে, একটা সিঙ্গেল কম্বাইন্ড ফুটিং দেওয়াই তো হলো বেটার। এটা হচ্ছে জিনিসটা।
টু ফুটিংস ওভারল্যাপ, এটা একটা। সেকেন্ড সেকেন্ড একটা বলে যেটা তোমার 1 আর 3 হচ্ছে সম্পর্ক আছে, বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইজ টু লো। আচ্ছা ধরো তোমার, আচ্ছা এটা আমরা জানি যে শক্ত সয়েলে, বলো ফুটিং এর কি কম লাগে না বেশি লাগে? বলো আমার। কম লাগে। কম লাগে। কেন কম লাগতেছে? সয়েলটা সফট হওয়াতে সয়েলটা স্যার লোড প্রেসারটা বেশি নিতে পারবে, লোডটা বেশি নিতে পারবে স্যার। হ্যাঁ, তাহলে শক্ত সয়েলে ধরো প্রেসার ইকুয়ালস টু লোড বাই এরিয়া, ঠিক আছে? শক্ত সয়েলে আমার এই যে হচ্ছে হলো কি, যে আমার বেশি প্রেসার নিতে পারতেছে, তাহলে আমার এরিয়া কিন্তু কম লাগবে। ঠিক আছে, তোমাদের রোল কত বললা, কত রোল তোমাদের? 40। স্যার 52। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। এখন চিন্তা করে দেখো, আমার যদি নরম সয়েল হয় তাহলে এরিয়া বেশি লাগতেছে। এখন ধরো যে তুমি এখানে একটা ফুটিং করলে, এখানে একটা ফুটিং করলে, নরম সয়েলে এত বেশি লাগতেছে এই জায়গায় চলে আসছে, বা এই জায়গায় এত বেশি চলে আসছে। আমি নর্মালি আমার চিন্তা করে দেখা যেত যে শক্ত সয়েল হলে এটাই এনাফ। নরম হওয়ার কারণে আমার ফুটিংটা বড় করা লাগবে, আলটিমেটলি ওভারল্যাপিং কিন্তু করতে হতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদের 1 আর 3 সম্পর্ক আছে, যে যদি আমার ওভারল্যাপ করে তাহলে আমার কিন্তু কম্বাইন করতে হবে। আর মাঝখানেটা হচ্ছে একটু পলিটিক্যাল, পলিটিক্যাল না, আমি প্র্যাকটিক্যাল জিনিস। এটা হচ্ছে ধরো তোমার এই ফুটিং, তুমি বলতেছো যে তোমার কিন্তু নর্মালি এরকম হওয়ার কথা, কিন্তু তুমি দেখলা যে তোমার প্রপার্টি হচ্ছে এখানে শেষ। এটা হচ্ছে অন্যের প্রপার্টি। অন্যের প্রপার্টির উপর জীবনে কিন্তু আমার কিন্তু ফুডিং করা যাবে না, মাটির উপরে নিচে কোনো স্ট্রাকচারে করা সম্ভব না। তার মানে এতটুকু বাদ, তুমি এতটুকু বাদ বললে তো হবে না, তুমি এখান থেকে এই কথাটা বাদ দিলে তোমার অন্য জায়গায় গিয়ে তোমার অ্যাডিশন করতে হবে। আলটিমেটলি আমি যদি বাদ দিতে তাহলে তো আমাদের এরিয়া কমে যাচ্ছে, মানে এই সার্ফেস এরিয়া, নিচের এরিয়াটা, নিচের এরিয়া কমে গেলে আলটিমেটলি তাহলে তো মাটিতে তাহলে টিকতেছে না আর ওই লেভেলে। তাহলে আমার একদিক থেকে বাদ দিলে আরেক দিকে আমাকে বাড়াইতে হবে। তো বাড়ার থেকে দেখা গেলে কি পাশের কলামের সাথে আমার হইতে পারে যে ওভারল্যাপ হয়ে যেতে পারে, তখনও তাহলে কি আবার কম্বাইন্ড ফুটিং করা লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বোঝাইছে। আচ্ছা এখানে কি বোঝাইছে জিনিসটা হচ্ছে, এটা যা বোঝাইছে লাস্ট লাইনটা, ধরো একটা কলাম, ঠিক আছে, নর্মালি আমি সুন্দর করে এরকম করা করছি। এখন আমার প্রপার্টি সমস্যা হওয়ার কারণে, প্রপার্টি লাইনের কারণে দেখলাম কি কলামটা এখন হয়ে গেলে এরকম, মানে ফুটিংটা হয়ে গেলে এরকম। তাহলে যেটা হইতে পারে যে এদিকে জিনিসটা কিন্তু টপেল করতে পারে, এদিকে যেহেতু আমার কিন্তু বেস কিন্তু কম, এদিক দিয়ে কিন্তু টিল্ট করতে পারে, টিল্ট। তাহলে করতে হবে যে এই যে পাশের যে কলামটা সেটা আমার ব্যালেন্স করতেছে, কিন্তু কথা হলো এমন ভাবে দুইটার সেন্টার ঠিক রাখতে হবে যাতে করে আলটিমেট ওভারঅল সেন্টার যেন এখানে থাকে। তুমি যে দুইটা কলাম নিয়ে তুমি কাজ করতেছো, ডেফিনেটলি তোমার ইন্ডিভিজুয়াল কাজ করলে সেন্টার একটা হইতো, আর তোমার হলো তুমি যদি একটু চেঞ্জ করে ফেলো সেন্টার কিন্তু পাল্টানোর চান্স আছে। তাহলে তোমার কিন্তু জিওমেট্রি তোমার পাল্টাতে হবে। এই জিনিসটা হইতে পারে এটা একটু চিকন করলা বা মোটা করলা, হ্যাঁ। তাহলে এখানে দেখো, এটা এখানে কিন্তু দেখছো এদিকে হোয়াইট করে দিচ্ছে, কেন করছে এটা? মোস্ট প্রবলি এটা না করলে যদি আমি আগের মতো চিকন রাখতাম, মোস্ট প্রবলি তাহলে আমার সেন্টার সরে যেত, সেন্টার অফ গ্র্যাভিটি। তো এরকম হোয়াইট না করলে মোস্ট প্রবলি বিল্ডিংটা আমার টপল করবে। তো আমার এই হোয়াইট করার ফলে বিল্ডিং সেন্টার অফ গ্র্যাভিটিটা আগের জায়গায় থাকবে, তাহলে বিল্ডিং টপল করবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানে ভ্যারি করতেছে, তোমার ওই স্পেসিফিক কেস অনুযায়ী তোমার তখন ডিজাইন করতে হবে। আচ্ছা এই কেসে আমার এরকম আছে, তাহলে আমার এরকম এতটুকু আমাদের চড়া বা লম্বা দিতে হবে। তো ওই এত গভীরে আমরা যাবো না, জাস্ট জেনে রাখো যে আমাদের ডিজাইন করার সময় সেন্টার অফ গ্র্যাভিটিটা যেন আমার জন্য আগের মতো যেন থাকে, সেটা আমার এনশিওর করতে হবে। আচ্ছা
ব্যাস আমার এখানে শেষ। ম্যাথটা এর পড়াবো। আরেকটু বোঝাইনি তোমাদেরকে আমি। একটা কথা বাকি আছে যে ওয়াল ফুডিং মানে ওয়াল কন্টিনিউয়াস স্ট্রিপ বুঝাইছি এখানে। আচ্ছা, এটা তোমার এই ভিডিও থেকে দেখাই আমি। এটা একটা কলাম। ধরো এই কলামটা আমি যদি অনেক দূর ধরে এভাবে এক্সটেন্ড করে দিলাম এই পুরো জিনিসটা, তাহলে এটাকে একটা ওয়াল বলবো না আমরা একটা? তাহলে এই ওয়াল যদি হয়, তাহলে এই ওয়ালের নিচে ফুটিং কিন্তু অনেক দূর আমার এক্সটেন্ড করতে হবে, যত দূর আমার ওয়াল আছে। তাহলে ওই অবস্থায় ফুটিং এর নাম হবে আমার ওয়াল ফুটিং অথবা কন্টিনিউয়াস ফুটিং। মানে এটা আমার কি কন্টিনিউ করতেছে আনটিল দ্য ওয়াল। তো এটা কখন হয়? এটা হচ্ছে তোমার দু একতলা বিল্ডিং যখন করি আমরা, দু একতলা লোড বিল্ডিং। বেয়ারিং ওয়াল বা এরকম কিছু স্যার? এক্স্যাক্টলি লোড বেয়ারিং ওয়াল। লোড বেয়ারিং ওয়ালটা কখন আসে? লোড বেয়ারিং কথাটা মানে কি? লোড বেয়ারিং ওয়াল কথাটা মানে হচ্ছে কোনো কিছু অংশের লোড যদি ওয়াল থেকে গ্রাউন্ডে ট্রান্সফার হয়, ওয়াল থেকে গ্রাউন্ডে, তাহলে দ্যাট ইজ কল্ড লোড বেয়ারিং ওয়াল। তো লোড বেয়ারিং ওয়াল আসলে একটা খুবই মানে আগের কালের মেথড, স্ট্রাকচার একটা। তো ওগুলা দিয়ে হাইয়েস্ট 2 থেকে 3 তলা করা যায়। তো এগুলা আর্থকে টিকে না, কিন্তু আর্থকে ওগুলো পড়ে যায়। তো 2 থেকে 3 তলা করা যায়। তো এগুলার জন্য আমার লোড বেয়ারিং ওয়াল আগে ইউজ করা হতো। এখন মডার্ন বিল্ডিং যেহেতু 2-3 তলা না, গত 10-12 তলা 20 তলা হয়, তো মডার্ন বিল্ডিং গুলা বলে হলো বিম কলাম ফ্রেম স্ট্রাকচার। মানে মডার্ন বিল্ডিং মেন কনসেপ্ট হচ্ছে এরকম কলাম থাকবে। হ্যাঁ, এটা আমার সাইড ভিউ দেখাচ্ছে আমি। কলাম থাকবে, বিম থাকবে। হ্যাঁ, কলাম থেকে আমাদের হচ্ছে হলো এই যে ফাউন্ডেশনের মধ্যে হচ্ছে আমাদের লোড চলে যাবে। ঠিক আছে? তো দেয়ার উইল নো লঙ্গার বি লোড বেয়ারিং ওয়ালস, এখন হবে হলো পার্টিশন ওয়াল হবে। তার মানে তোমার তোমার বিল্ডিং এ যে তুমি আসো মোস্ট অফ তোমারটা হচ্ছে হলো ফ্রেম স্ট্রাকচার, তোমার সবগুলো ওয়াল হচ্ছে হলো পার্টিশন ওয়াল। তো তো পার্টিশন ওয়ালে আমাদের এই ধরো যে আইদার এরকম সিঙ্গেল ফুটিং বা আইসোলেটেড ফুটিং বা হোয়াট এভার, কিন্তু তোমার এখানে কন্টিনিউয়াস ফুটিং হবে। কন্টিনিউয়াস ফুটিং হচ্ছে অনলি ফর লোড বেয়ারিং ওয়ালস। তো সেই কনসেপ্ট এখানে বলা আছে। আর এখানে তোমার লেয়ার গুলা বলা আছে, সবার ডেফিনেটলি ওয়াল গুলা সবার আগে চিকন হবে, নিচে নামলে আরো মোটা করতে হবে। এতটুকু হচ্ছে ব্রিক। এই যে এই দেখছো, ব্রিক গুলা কিন্তু আগে এতটুকু ছিল, ব্রিক কিন্তু একটু মোটা হয়ে গেছে, ব্রিকের লেয়ার। সেই জিনিসটা বোঝানোর জন্য এই কাজটা করছে এখানে। তো এই জিনিসটা তোমরা কোয়ান্টিটি সার্ভিং আবার আবার তোমাদের বোঝানো হবে ইনশাল্লাহ যখন তোমার এই টপিকটা আসবে। ব্রিকের লেয়ার এর নিচে হচ্ছে আমাদের ধরো যে এই যে প্লেন কংক্রিটের লেয়ার দিছে, প্লেন কংক্রিট লেয়ার, তারপর ব্রিক ফ্ল্যাট সোলিং। এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া হয়, আগে হইতে পারে পরে হইতে পারে দেওয়া হয় এটা। আচ্ছা, তোমরা এটা ধরো না, যেহেতু সবসময় এটা আসছে, তো তোমরা ধরে নাও যে আগে সব মানে নিচে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, এর উপর হচ্ছে সিমেন্ট লেয়ার দিতে হয়। তার মানে এটা হচ্ছে, তার মানে তোমরা এটা ধরে নাও, ধরো ওই যে কি বললে, হ্যাঁ, এই প্লাস্টিকের উপর তোমার ইট বসাবা। এই যে কি বলে প্লাস্টিকের এই যে পলিথিনের উপর ইট বসাবা, ইট বসানোর উপর তারপর তোমার এই লেটার দিবা। ঠিক আছে? এটা এখন থেকে এটা ধরে নাও এই জিনিসটা। আচ্ছা, তো এইটা করার পর তাহলে আগে তো আমার এখানে মনে হয় শেষ মাস, তোমাদের কোনো কোয়ারি থাকলে বলো। মানে আমার এখানে শেষ করা আজকের জন্য রিপোর্ট অ্যাজ ইউজুয়াল, মানে যা বলছি ধরো এগুলো নিয়ে লিখবা, আলোচনা করবা। এক্সট্রা তোমাদের লিঙ্ক টিঙ্ক দেওয়া হবে যে সেখান থেকে তোমরা লিখতে পারবা।
এই লিঙ্ক গুলা বা ধরো ভিডিও গুলো মানে দিছি আমি, সেখানে কথাবার্তা বলা আছে, ওগুলো ইনশাল্লাহ আমি পরে দিয়ে দেবো তোমাদের কাম। আচ্ছা, যদি কোনো কোয়েরি না থাকলে তাহলে তোমার এই 5 মিনিট ব্রেক নয়, এরপর আমি তোমাদের একটু পড়া ধরবো আমি। ওকে, তাহলে তোমাদের ব্রেক দিলাম। রিপোর্টটা সম্পর্কে একটু বললে বেটার হতো। রিপোর্টটা স্যার আচ্ছা, রিপোর্ট নিয়ে বলতেছি। রিপোর্ট আমরা শুরু করবো হলো ইয়া থেকে, যে সাইড ইনভেস্টিগেশন শুরু করবো আমরা। হ্যাঁ, ধরে বললাম এটা মানে কি, এখানে যদি লেখা আছে, তুমি চাইলে এক্সট্রা কিছু লিখতে পারো তোমার চাও, এটা মানে কি, কেন করা হয়, এখান থেকে আমরা কি পাই না পাই, তারপর হচ্ছে কিভাবে ইনভেস্টিগেশন করি আমরা, এই মেথড গুলো আছে। আমি কিন্তু এগুলো নিয়ে বই না, কারণ এগুলো তোমার 2-1 লাইন লিখলে হবে, মানে নেট থেকে দেখে নিতে পারবা। মেইন ফোকাসটা হবে তোমার এখানে ওয়াশ বোরিং হবে। অন্যগুলা তোমার যে স্পিড ধরো 5 লাইন লিখলা, কনস্ট্রাকশন পর্যন্ত বলাই আছে এখানে। অন্যগুলা 2-1 লাইন লিখলা, ওয়াশ বোরিং তোমার ডায়াগ্রাম সহ লিখলা, বাকিগুলো 2-1 লাইন লিখলা। স্যার ফিগার গুলো কি সব হাতে দিতে হবে? হ্যাঁ, ওয়াশ বোরিং তো হাতে আঁকা যায়, এই যে হাতে আঁকা যায়। স্যার বাকি এমনি ছবিগুলোর কথা প্রিন্টেড কোনো ফিগার দিতে হবে? না, প্রিন্টেড লাগবে না। তুমি তো বললে এগুলো ছবি আঁকা লাগবে, এগুলো আঁকা লাগবে না, এগুলো জাস্ট প্রসিডিউর বললে হবে। ঠিক আছে, ফিগারটা তুমি এটা দিতে হবে তোমার এটা। আর কিছু আছে? আর ধরো ওই যে কলাম দেখতে কেমন, ধরো যে এই যে ওয়াল ফুডিং দেখতে কেমন, সিঙ্গেল ফুডিং দেখতে কেমন, কম্বাইন্ড ফুডিং দেখতে কেমন, এই ছবিগুলো দিতে পারো। আর তাহলে প্রিন্টের কিছু লাগতেছে না আমার আজকে। আচ্ছা, স্যার আমাদের 3:30টায় স্যার একটা এক্সট্রা ক্লাস ছিল স্যার, এর জন্য স্যার। আমি কি করবো বলো, আমার তো ক্লাস 3:30 পর্যন্ত। জি স্যার, মানে ওইটা বলতে চাচ্ছি, মানে যে স্যার টাইম কি আরো স্যার পাওয়া যাবে, মানে 10 মিনিটে স্যার কত দূর কি ফাইবার স্যার নেওয়া যাবে তাই বলছি। ওটা দেখি কতদিন নেওয়া যায়। ঠিক আছে, ওকে। জি স্যার। আজকে সবার শেষ না হইতে পারে, তো নেক্সট ক্লাসে নিবো তাহলে। নেক্সট ক্লাসে তখন আবার অন্য অন্য ইয়েদের উপর হবে। ঠিক জি আছে, আচ্ছা। তাহলে ফাউন্ডেশন নেসেসারি গেলো। তারপরে হচ্ছে তোমার এই যে এক্সপোজিটে বললা, তারপরে বেন্টোনাইট নিয়ে কিন্তু আমি জোর দিছিলাম, বেন্টোনাইট নিয়ে তোমার একটু বললা একটু। স্লাইড গুলো আমি দিয়ে দেবো, যে স্লাইড গুলো পড়াচ্ছিলাম আমি, মানে মানে বেন্টোনাইটের স্লাইডটা আমি দিয়ে দেবো আমি। স্যার রিপোর্টের যেগুলা বললেন ওইটা একটু ক্লিয়ার না স্যার, একটু যদি আবার মানে শুরু থেকে বলতেন স্যার তাহলে ভালো হতো। আচ্ছা, রিপোর্টে তুমি লিখবা অ্যাবাউট সাইড এক্সপ্লোরেশন, লিখবা কেন করি, এটা মানে কি, কি করে, কেন করো, অবজেক্টিভ কি কি অবজেক্টিভ আছে সেটা লিখবা। তারপর হচ্ছে হলো এই যে মেথডস অফ সাইট, যে এগুলা আছে, এগুলো নিয়ে তোমার 2-1 লাইন লিখতে হবে। সবচেয়ে বেশি ফোকাস করতে হবে ওয়াশ বোরিং এ। হ্যাঁ, টেস্ট পিটে একটু ফোকাস করো। টেস্ট পিটে সাপোজ তুমি যদি 4 লাইন লিখলা, ওয়াশ বোরিং এ সাপোজ কি প্রসিডিউর নিয়ে লিখতে হবে, প্রসিডিউর লিখবা। তারপর ওয়াশ বোরিং এ তোমার কি বলে যে আম, ওই যে বেন্ডোনাট নিয়ে লিখবা তুমি, এই প্রসিডিউর লিখতে হবে কি করে না করে, বেন্ডোনাট নিয়ে তুমি লিখতে হবে তোমার এখানে। এখানে কেসিং কেন দিই আমরা, হ্যাঁ, এই যে কেসিং কেন দিচ্ছি আমরা, এগুলা পোস্ট ওয়েবের কাজটাকে, যে এখানে পানি সেটেলমেন্ট না, সব প্রসিডিউর বললাম। বলার পর তারপরে আমাদের এখানে ফাউন্ডেশন। ফাউন্ডেশন তোমার এগুলো অ্যাকচুয়ালি 2-1 লাইন লিখলে হবে, এটা তো বেশি লেখা লাগবে না। এই সবগুলো কম্বাইন করে, এটা কম্বাইন করলে 2 লাইন করা যায়, এটা কম্বাইন করলে 2 লাইন করা যায়। তারপর হচ্ছে তোমার ফাউন্ডেশনের কয় টাইপ আছে, শ্যালো আর ডিপ আছে। আচ্ছা, তো এখন আমাদের শ্যালোর মধ্যে এগুলো আছে, তে আমি ওই যে মেইনলি ফোকাস কিন্তু করছি ফুটিং এর উপর করছি। ঠিক আছে, তো ওয়াল কিন্তু তেমন ফোকাস করি না। ঠিক আছে, বলবো যে লোড বেয়ারিং ওয়াল, এটা হচ্ছে আমাদের বিল্ডিং গুলো হচ্ছে নিচু নিচু বিল্ডিং, 2-1 তলা বিল্ডিং হচ্ছিল এই লোড বেয়ারিং ওয়াল দিয়ে করা যায়। তাহলে লোড বেয়ারিং ওয়ালের ফাউন্ডেশন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফুটিং করতেছে। আচ্ছা, আর আছে হলো আমাদের ইন্ডিভিজুয়াল ফুটিং আছে, সেটা হচ্ছে 2 ভাগ, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে আমাদের মানে একটা হচ্ছে তোমার সিঙ্গেল ফুটিং, একটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ফুটিং। দুইটাই বলছি আজকে আমি। সিঙ্গেল মানে কি, কম্বাইন্ড কোনটা কোন করে, দুইটার প্রসিডিউর অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, মানে দুইটার যে মেকিং প্রসিডিউর, মানে কনস্ট্রাকশন প্রসিডিউর সেম। স্যার সেখানে এই তুমি যে নতুন কনস্ট্রাকশন বলছো। সাইডের ছবিগুলো কি স্যার দেওয়া লাগবে স্যার, এখানে যে ছবিগুলো না আঁকা না হয়েছে? না, ছবি ছবি তুমি আঁকো কি হবে, ছবি দেওয়া লাগবে। প্রসিডিউরটা কি লেখা লাগবে যে কোনো একটার জন্য? প্রসিডিউর, হ্যাঁ, একটার জন্য লেখা লাগবে, জাস্ট কম্বাইনে কি চেঞ্জ সেটা লিখবা। সাপোজ কম্বাইন লিখতে পারো যে এখানে এক্সকাভেশনটা একটু বড় করে করা হয়। ঠিক আছে, আবার যখন সাপোজ ধরো যে রিভার যখন প্লেসমেন্ট হয়, রিভার মানে রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্টটা কি হয়, সিঙ্গেল ফুটিং এর কি হয়, যে একটা কলাম এর সাথে
আনুষঙ্গিক যা রিইনফোর্সমেন্ট সবগুলো করতে হয়। মানে রিইনফোর্সমেন্ট কিন্তু কলামটা তোমাকে দিতে হবে, এরপর তুমি কিন্তু তোমার কংক্রিট ঢালাই করতে হবে। তুমি কি খেয়াল করে দেখছিল নাকি জানি না আমি। এই দেখো এখানে কিন্তু কলামের রিইনফোর্সমেন্ট দিতে কিন্তু অলরেডি, দেওয়ার পর তারপর কিন্তু কংক্রিট ঢালছে। আর যদি আমার কম্বাইন্ড ফুটিং হতো তাহলে আমার আরো একাধিক কলামের এখানে প্লেসমেন্ট করে। এটা হলো পার্থক্য খালি সিঙ্গেল আর কম্বাইন্ড, বাকিটুকু হচ্ছে আমাদের সেম। তো একবার লিখলে হচ্ছে জাস্ট কম্বাইন্ড দিকে বলবো যে সিঙ্গেলের মতো জাস্ট হচ্ছে এই স্টেপ আর এই স্টেপ হচ্ছে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। ব্যাস, স্যার তাহলে ওই আমার যে এখানে লোড শেষ। বিয়ারিং ওয়ালটা স্যার যে ছিল স্যার এখানে স্যার যে ফুটিংটা ওইটা কি স্যার কন্টিনিউ করতেই থাকে মানে ওই রকম সাইজেই মানে উইথটা অত রেখেই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল যেখানে শেষ হয় সেখানে আমার ফুটিং শেষ হয়। স্যার মানে বলতে চাচ্ছি উইথটাও কি একই রকম থাকবে স্যার মানে? এই উইডটা এটা, জি স্যার দুই হ্যাঁ সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা একই রকম থাকবে এটা। জি স্যার। স্যার আর এই ডেপথটাও তো স্যার একই থাকবে তাই তো স্যার? হ্যাঁ, ডেপথ একই থাকে। জি স্যার বুঝতে পারছি। ওয়াল যতটুকু কন্টিনিউ ডেপথ একই থাকে। এখন এরকম হতে পারে এই একটা ওয়াল এই আরেকটা ওয়াল, দুইটা ওয়াল কিন্তু আলাদা হইতে পারে, মানে আলাদা ফুটিং আলাদা ডেপথ হইতে পারে বা আলাদা সাইজ হইতে পারে, বুঝছো? স্যার আর এই যে লোড বিয়ারিং ওয়াল গুলা এমনি একতলা বা দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে মানে কতটুকু চওড়া বা এরকম হয় কোনো আছে স্যার? এটা 10 ইঞ্চি হয়। তোমার দেখতে পারো তোমাদের এই যে কোয়ান্টিটি সার্ভিং এর বইয়ে একটা দেওয়া আছে সুন্দর একটা ফিগার, মানে এগুলা 10 ইঞ্চি হয়। তারপরে হচ্ছে প্রতি লেভেলে মনে হয় 5 ইঞ্চি করে বাড়তে থাকে, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 25 ইঞ্চি, তারপরে এটা 30 ইঞ্চি হবে। এরকম কিছু স্যার একটা এই যে আছে। ওয়ালের এখানে কি স্যার প্লিন্থ লেভেল কি দেয় মানে প্লিন্থটা কি দেওয়া হয় স্যার এই যে লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে স্যার? লিন্থ লেভেল? জি স্যার এখানে মানে প্লিন্থের এখানে তো স্যার আমাদের কংক্রিট তো দিতে হয় স্যার, ওই কংক্রিটটা কি এখানে ইউজ করে স্যার এই ইসের ক্ষেত্রে ওয়ালের ক্ষেত্রে? কংক্রিট কোন জায়গাতে তোমার কথা বললাম, ফ্লোরের মধ্যে বলতেছো? হ্যাঁ জি স্যার ফ্লোর বলতে জি স্যার জি স্যার। ফ্লোরে কংক্রিট দিতে পারো, টাইলস দিতে পারো, দুইটার একটা দেওয়া হয়। তুমি কংক্রিট দিতে পারো, টাইলস দিতে পারো। বেশিরভাগ বাসা তখন টাইলস করা আছে, পুরান বাসাগুলোতে আগে কংক্রিট ছিল। এটা চিকন একটা লেয়ার, কংক্রিট লেয়ার। আমি যদি বলে এই এখানে এই জায়গায় ফাঁকা, এই ফাঁকা জায়গায় কি দেওয়া হয়? ফাঁকা জায়গায় তোমার আগে একটা ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া হয়, আর বাকিটুকু জায়গা মাটি থাকে আমার এখানে। তার মানে দেখা যাচ্ছে এই পুরোটা মাটি, মাটি হওয়ার পর তারপরে আমার এখানে একটা ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া হয়। তারপরে এর উপরে তুমি আইদার টাইলস দিতে পারো অথবা তুমি চিকন একটা কংক্রিট লেয়ার দিতে পারো, 3 ইঞ্চি লেয়ার। বাই দ্য ওয়ে এই সবগুলো 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, সবগুলো 3 ইঞ্চি লেয়ার। বুঝছো জিনিসটা? হ্যালো? জি স্যার বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। আর তোমার এই যে তুমি যদি চাও তোমার যে দেখতে পারো কোয়ান্টিটি সার্ভিং এর ম্যানুয়াল দেখতে পারো, বিল্ডিং এর একটা কার্ড আছে, ওখানে সব ডায়াগ্রাম গুলো দেওয়া আছে। আচ্ছা আমি তাহলে বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমার পড়া ধরতে হবে। তাহলে আর কোনো কোয়েরি আছে তোমাদের? কোয়েরি নাই, ঠিক এভরিবার আছে। ফিনিশিংটা তো স্যার বললেন না স্যার, শেষে কি কি দিয়ে শেষ করবো আমরা, কত পর্যন্ত লিখবো স্যার? এই যে এখানের মতো লিখবো, এরপর তো আর নাই কিছু আর, বুঝছো? ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আইডি 32 স্যারে যে প্রেজেন্ট দিতে পারছিলাম না নেটওয়ার্কের সমস্যার ওটা কারণে। তাহলে পরে বলবো, আমি আগে শেষ করে নি ক্লাসটা, তাহলে ক্লাসে পরে বলে দেবে। আচ্ছা। জি স্যার।